আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো শুরুতে ফার্স্টের যে কোয়েশ্চেনটা, কম্পোনেন্টস অফ টেট্রালজি অফ ফ্যালট আর, চারটা কম্পোনেন্ট ছিল। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এটা ট্রু। পালমোনারি স্টেনোসিস, এটা ট্রু। রাইট ভেন্ট্রিকুলার হ্যাপাট্রফি, এটাও ট্রু। ওভাররাইডিং অফ দ্য এওরটা, এটাও ট্রু। তো লেফট ভেন্ট্রিকুলার হ্যাপাট্রফি, এটা ফলস আর কি। আচ্ছা, এই কোয়েশ্চেন নিয়ে কি ইনপুটে ভুল ছিল পরীক্ষায়, নাকি এটা ঠিক ছিল? না ভাইয়া, এটা ঠিক এটা ছিল। ঠিক ছিল ভাই। ওকে ওকে, এটা আচ্ছা। ঠিক ছিল। আর এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই আশা করি। পালমোনারি স্টেনোসিসের সাথে অনেক সময় আরেকটা কথা লাগিয়ে দিতে পারে। তোমরা যখন ফিফথ ইয়ারে উঠবা বা ফোর্থ ইয়ারে উঠবা, যে কোনো ভালভে দুইটা কন্ডিশন হয়। যদি ভালভটা ঠিকমতো খোলা থাকে, দ্যাট ইজ নর্মাল ভালভ। যদি ভালভটা ঠিকমতো না খুলে সেটা হচ্ছে অ্যাবনর্মাল ভালভ। আর মানে এখন ঠিকমতো না খুলে সেটা কিরকম হতে পারে? হয় এটা একদম সবসময় খোলা থাকে, অথবা এটা একদম খোলেই না। যে কোনো ভালভেরই দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে ওপেন অবস্থা, একটা হচ্ছে ক্লোজ অবস্থা। কোনো আচ্ছা সরি, অ্যানোটেশনটা খুব ঝামেলা হচ্ছে একটু। যে কোনো ভালভেরই দুইটা অবস্থা থাকে, একটা ওপেন স্টেট আর একটা হচ্ছে ক্লোজড স্টেট। একটা ভালভ যদি ঠিকমতো ওপেন হতে না পারে, তখন আমরা সেটাকে বলি স্টেনোসিস। আর একটা ভালভ যদি ঠিকমতো ক্লোজ হতে না পারে, সবসময় ওপেন থাকে, সেটাকে আমরা বলি রিগার্জিটেশন। তো এখানে পালমোনারি স্টেনোসিস মানে হচ্ছে যে পালমোনারি ভালভটা ঠিকমতো খুলতে পারছে না। জিনিসটা তো এই, কোন জায়গায় এই টার্মটাও থাকতে পারে, সাব পালমোনারি স্টেনোসিস অথবা পালমোনারি ইনফান্ডিবুলার স্টেনোসিস। ওগুলা সবই কিন্তু ট্রু হবে, ওগুলা। আচ্ছা, তাহলে এই কোশ্চেন নিয়ে আশা করি কনফিউশন নেই। আচ্ছা, কাইন্ডলি একটু এক্সকিউজ করো আমাকে, আমি একটু আমার জানলাগুলো একটু বন্ধ করি, অনেক সাউন্ড আসতেছে বাইরে থেকে, একটু কাইন্ডলি এক্সকিউজ মি। আচ্ছা ওকে, হ্যাঁ, আমরা তাহলে পরের কোয়েশ্চেনটাতে যাই। হ্যালো, হ্যাঁ জি, হ্যালো। ভাইয়া একটা বিষয়, জি জি বলো। বুঝছেন? ভাইয়া ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আর ভাইয়া ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট কি একই মিন করে? আপু, তুমি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? তোমার কথাটা একটু কেটে আসছিল। আমার জি কথা কি ভাইয়া, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছো আমার এখন কথা? শোনা যায়? নেটওয়ার্ক। আচ্ছা, আমার কথা তোমরা সবাই তো শুনতে পাচ্ছো, বাকিরা, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আপু, তুমি আরেকবার বলো, এখন শুনতে পাচ্ছি তোমাকে। আবার বলো তোমার কোয়েশ্চেনটা। ভাইয়া হচ্ছে ফার্স্ট অপশন যেটা ছিল না, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, জি জি জি। ওইটা কি ওইটা আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বিষয়টা কি একই জিনিস মিন করে? হ্যাঁ, একই জিনিস মিন করে। একটা সেপ্টাম দিয়ে কখনো কোনো ফোরামেন থাকার কথা না। সেপ্টাম শুড নেভার বি ওপেন। হ্যাঁ, সেপ্টামে যদি কোনো ওপেনিং থাকে, তাহলে এক চেম্বারের সাথে তার পাশের চেম্বারে কমিউনিকেশন হয়ে যায়, এটাই সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, এটা সেপ্টামের যেই জায়গাতেই হোক, সেপ্টামের মাঝখানে হোক আর সেপ্টামের এক মাথায় হোক, ঠিক আছে, দুইটাকেই সেপ্টাল ডিফেক্ট বলবে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যেটা, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এক, সেটাই একই জিনিস। ঠিক আছে, সেম থিং। ওকে আপু, বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার নেট কি সমস্যা করছে জি নাকি, ভাইয়া, বুঝতে নাকি পারছি। তোমরা আমাকে শুনতে পারছো না? একটু বইলো আর কি, যদি আমার কথা কেটে কেটে আপনার আসে। নেট ঠিক আছে। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা এই পয়েন্টটাতে তাহলে যাই। দ্য চেঞ্জেস অফ ফিটাল সার্কুলেশন আফটার বার্থ। আচ্ছা, ক্লোজার অফ দ্য লেফট umbilical vein, এটা ট্রু। Closure of ductus venosus, এটা true. Distal part of umbilical artery forms the superior vesical arteries, এটা false. এটা distal হবে না, it's a proximal. Distal পার্টটা কি ফর্ম করে কেউ বলতো? মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট। হ্যাঁ, মিডিয়াল আম্বিলিক্যাল। হ্যাঁ গুড, ওকে। তাহলে এটা হচ্ছে false.
আচ্ছা, ক্লোজার অফ ফোরামেন ওভেইল, এটা হচ্ছে ট্রু। সম্ভবত এটাই ভাইয়া এটা পরীক্ষায়, ফলস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই পরীক্ষায় ফলস দেওয়া ছিল। আচ্ছা, এটা তাহলে আমি এক্সট্রিমলি সরি, এটা প্রবাবলি অ্যান্সার ইনপুট করতে একটু মানে ভুল হয়েছে। যাই হোক, তোমরা যারা কারেক্ট করেছে, এটা তো সেলফ অ্যাসেসমেন্ট আর কিছু না, তোমরা নিজেরা ঠিকটা জানলেই হলো। ক্লোজার অফ ফোরামেন ওভেইল এটা ট্রু। বিগিনিং অফ পালমোনারি সার্কুলেশন এটাও ট্রু। এখানে যদি আরেকটু স্ক্রুটিনাইজ করতে চাও, পালমোনারি সার্কুলেশন আগেও যে থাকে না একদম সেটা না, বাট সেটা খুব কম থাকে, অনলি 10% অফ দ্য কার্ডিয়াক আউটপুট যায় সেখানে, বাট নর্মালি 100% কার্ডিয়াক আউটপুটই ওখানে যাওয়ার কথা। তো এটাই আর কি, মানে বিগিনিং অফ, কেউ যদি এখানে বলতো বিগিনিং অফ প্রপার পালমোনারি সার্কুলেশন, আই গেস সেটা একটু মোর অ্যাকুরেট হতো আর কি, বিগিনিং অফ প্রপার পালমোনারি সার্কুলেশন। যাই হোক, সমস্যা নেই, চলবে। আচ্ছা, এরপরে, আচ্ছা এখানে মনে হয় বেশি প্রবলেম ছিল। এটা হচ্ছে, আমি তাহলে কারেক্টটা তোমরা জানো অলরেডি, অ্যাসায়ানোটিক মানে হচ্ছে নট সায়ানোটিক, নট সায়ানোটিক, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলি, আমাদের কার্ডিয়াক যে কনজেটাল অ্যানোমালি গুলো আছে, ওগুলা কিছু কিছু আছে তোমার মানে প্রবলেম, তোমার শান্ট ডিফেক্ট। শান্ট শান্ট মানে হচ্ছে, তোমরা যখন ফিজিওলজিতে পড়ছিলা, হয়তো এই জিনিসটা পড়ছিলা যে আমাদের কার্ডিয়াক সার্কুলেশন বেসিক্যালি দুই ভাগে বিভক্ত, একটা রাইট সাইড, একটা লেফট সাইড। আমরা রাইট সাইড বলতে বুঝাই যত সিস্টেমিক ভেইন আছে, সিস্টেমিক ভেইন, দেন হচ্ছে তোমার যত হচ্ছে তোমার রাইট এইট্রিয়াম আছে, রাইট ভেন্ট্রিকল আছে, তারপরে পালমোনারি ট্রাঙ্ক আছে, এবং লাং, লাঙে যে যাচ্ছে, লাঙের কোন পর্যন্ত, আপ টু পালমোনারি ক্যাপিলারি, মানে পালমোনারি আর্টারিওল পর্যন্ত, এটাকে আমরা বলি রাইট সাইড সার্কুলেশন। আর মানে এগুলো কিন্তু সব তোমাদের জন্য নতুন আর কি, আমি এক্সামের মাধ্যমে কিছু টপিক তোমাদের পড়াতে চাই যেন এটা আরেকটু ইন্টারেক্টিভ হয়। আচ্ছা, আর লেফট সাইডেড সার্কুলেশন বলতে আমরা কি বুঝি, পালমোনারি ভেনিউল, দেন বিগ যে পালমোনারি ভেইন আছে চারটা, লেফট এট্রিয়াম, দেন লেফট ভেন্ট্রিকল, দেন এওর্টা, দেন সব সিস্টেমিক আর্টারি এবং আর্টেরিওল, এটাকে বলা হয় এটাকে বলা হয় লেফট সাইডেড সার্কুলেশন। এটা আরেকটা তাৎপর্য আছে, রাইট সাইডের যে সার্কুলেশন এটা হচ্ছে তোমার ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকে, আর লেফট সাইডের যে কার্বন সার্কুলেশন এটা থাকে অক্সিজেন যুক্ত। এবং উই আর টকিং অ্যাবাউট নর্মাল ম্যাচিউর হিউম্যান বডি, হ্যাঁ। তো আমাদের বাচ্চাদের শরীরে তো হার্ট একরকম থাকে, বাট জন্মের পর আমরা দেখেছি যে ফিটাল সার্কুলেশনের সাথে আমাদের নর্মাল হিউম্যান সার্কুলেশন এবং ফিটাল হার্টের সাথে আমাদের নর্মাল হিউম্যান হার্টের কিছুটা তো পার্থক্য থাকে, তাই না? তো যদি ওই পার্থক্যগুলা মানে কিছু কিছু প্রবলেম রয়ে যায়, তখন রাইট সার্কুলেশন আর, আমি বলি রাইট সার্কুলেশন আর লেফট সার্কুলেশনের মধ্যে কোনো ডিরেক্ট কমিউনিকেশন নেই। রাইট সার্কুলেশন আর লেফট সার্কুলেশনের মধ্যে একমাত্র কমিউনিকেশন কিসের মাধ্যমে হয়, ভায়া পালমোনারি ক্যাপিলারিজ, ঠিক আছে। তো এই পালমোনারি ক্যাপিলারি ছাড়া অন্য কোনো ভাবে যদি রাইট সার্কুলেশন আর লেফট সার্কুলেশন একজনের সাথে আরেকজন কমিউনিকেট করে, ঠিক আছে, উই কল দ্যাট শান্ট। তাইলে পালমোনারি ক্যাপিলারি ছাড়া আর কোনোভাবে যদি রাইট আর লেফট সার্কুলেশন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে, উই কল দ্যাট শান্ট। এখন শান্ট কিভাবে হতে পারে, মানে রাইট সার্কুলেশন আর লেফট সার্কুলেশনের মাঝে অনেকগুলো সেপ্টাম আছে, যেমন রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামের মধ্যে আছে তোমার এট্রিয়াল সেপ্টাম, ইন্টার এট্রিয়াল সেপ্টাম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে আছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। বাট এই দুইটাই কিন্তু ইন্টার ইউটেরাইন লাইফে কমিউনিকেটিং ছিল, এটাও। তারপর তোমার আমরা যে অ্যাওর্টা বলছি আর পালমোনারি ট্রাঙ্ক বলছি, এদের মধ্যে এরা কিন্তু দুইজন পুরোপুরি আলাদা এন্টিটি, কিন্তু ইন্ট্রাইউটেরাইন লাইফে এদের মধ্যে কমিউনিকেশন ছিল। এই কমিউনিকেশনটাকে আমরা কি বলছিলাম, ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে তিনটা, এছাড়া তোমার হার্টে যে তোমার ব্লাড ভেসেলগুলো ওপেন করতেছে, হ্যাঁ, ওগুলাও তোমার যেমন রাইট অ্যাট্রিয়ামে কিন্তু জাস্ট ভেইনগুলোই ওপেন করে, এমন না যে এগুলা কেউ যে রাইট অ্যাট্রিয়ামে ওপেন করতেছে, ঠিক আছে। আবার তোমার পালমোনারি, আবার তোমার সুপার ভেনা ক্যাভা কিন্তু রাইট অ্যাট্রিয়ামে ওপেন করবে, এমন না যে এখানে ওপেন করবে। আবার তোমরা যদি চিন্তা করো যে অ্যাওর্টাটা কিন্তু রাইজ করার কথা লেফট ভেন্ট্রিকল থেকেই, নট ফ্রম হেয়ার, ঠিক আছে। মানে এই যে কিছু ওরিয়েন্টেশন আছে, লালের সাথে নীলের কোনো ডিরেক্ট কন্টাক্ট নাই এক্সেপ্ট পালমোনারি ক্যাপিলারি,
অন্য কোনোভাবে যদি লালের কোনো কম্পোনেন্ট নীলের সাথে লাগানো থাকে তখনই শান্ট হয়। এখন শান্ট মানে হচ্ছে একটা কমিউনিকেশন। আমাদের বডিতে একটা ব্লাড ভেসেল থেকে তার পরবর্তী ব্লাড ভেসেলে ব্লাড কিভাবে ফ্লো হয়, কেন ফ্লো হয়, ডিউ টু প্রেশার গ্রেডিয়েন্ট, ডিউ টু প্রেশার ডিফেক্ট, তাই তো? তোমরা সবাই জানো, ফিজিওলজিতে তোমরা সবাই পড়েছো। মানে যে হচ্ছে ডাউন স্ট্রিম আছে, মানে যে হচ্ছে আগে আছে, সেই ভেসেলটার প্রেশার, যে যে সরি আমি একটু উল্টা বলেছি, যে আপস্ট্রিম আছে, যে আপস্ট্রিম আছে মানে যেই ভেসেলটা আগে, সেই ভেসেলটার ভিতরে যে প্রেশারটা, সেই প্রেশারটা ডাউনস্ট্রিম ভেসেলের প্রেশার থেকে একটু কম। এজন্য সরি উল্টা বললাম। এই যে দেখো, সাপোজ এই হচ্ছে একটা ব্লাড ভেসেল 1, এই হচ্ছে একটা ব্লাড ভেসেল 2, V1 আর V2। এই V1 এর মধ্যে যে প্রেশার আমরা তাকে বলবো P1, আর V2 এর মধ্যে যে প্রেশার আমরা তাকে বলবো P2। যদি আমি চাই যে V1 থেকে V2 তে ব্লাড ফ্লো করাইতে, অবশ্যই আমার P1 শুড বি গ্রেটার দেন P2, না হলে কিন্তু কখনোই P1 থেকে P2 তে ব্লাড ফ্লো হবে না। যদি P1 আর P2 এর প্রেশার সমান হয়ে যায় তাহলে ব্লাড স্থির হয়ে থাকবে। যদি উল্টা হয়ে যায়, যদি P1 এর প্রেশার কম হয়ে যায় P2 থেকে, তাহলে ব্লাড উল্টা দিকে যাবে, প্রেশার গ্রেডিয়েন্ট দিয়ে ব্লাড ফ্লো হয়। তো এরকমই ঠিক আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে কোনো জায়গায় যদি দুইটা চেম্বারের মধ্যে বা দুইটা ব্লাড ভেসেলের মধ্যে একটা সংযোগ থাকে, সেই সংযোগটার মধ্যে ব্লাড সেই দিকে ফ্লো হবে যেই দিকে প্রেশারটা কম। সো আমরা যদি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট নিয়ে কথা বলি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন। এখন রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাডটা যে কোনো একদিক থেকে একদিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবে। আমরা যদি এই জিনিসটা খেয়াল রাখি, যেই পাশে প্রেশার বেশি সেই পাশ থেকে ব্লাড উল্টা দিকটাতে যাবে। আমরা জানি যে আমাদের লেফট সাইডের যে সার্কুলেশন, এই সাইডের যে ব্লাড প্রেশার, এটা হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি, অনেক হাই প্রেশারে থাকে এখানে ব্লাড। উল্টা দিকে রাইট সাইডের যে সার্কুলেশন, সে অনেক কম প্রেশারে থাকে 25/0। সো এখানে প্রেশার অনেক হাই, এখানে প্রেশার অনেক কম। একটা ছিদ্র থাকলে ব্লাডটা এখান দিয়ে এখানে এসকেপ করে আসার চেষ্টা করবে না। সো এই শান্টটাকে আমরা বলছি লেফট টু রাইট শান্ট। ঠিক একইভাবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টও যদি হয়, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল একই জিনিস দাঁড়াবে, কারণ লেফট সাইডে প্রেশারটা রাইট সাইড থেকে অনেক বেশি। সো ব্লাডটা এখানেও এসকেপ করবে, এটাও হবে লেফট টু রাইট শান্ট। ঠিক আছে? ঠিক একইভাবে যদি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস থাকে, তখন কি হবে? এই হচ্ছে তোমার এওটা, আর এই হচ্ছে তোমার পালমোনারি ট্রাঙ্ক। আমাদের পালমোনারি সার্কুলেশনের প্রেশার অনলি 25/0, আর নর্মাল অ্যাডাল্ট সার্কুলেশনের প্রেশার হচ্ছে 120/80। সো এখানেও প্রেশারটা অনেক হাই দেখে ব্লাডটা স্কিপ করে এই সাইডে চলে আসবে। সো ডিরেক্ট এওটা থেকে তোমার হচ্ছে ডিরেক্ট এওটা থেকে তোমার পালমোনারি ট্রাঙ্কে। তার মানে কি? এটাও তোমার লেফট টু রাইট শান্ট। এখন লেফট টু রাইট শান্ট যখন হচ্ছে, তখন লেফট সাইডের অক্সিজেনযুক্ত ব্লাডটা রাইট সাইডে চলে যাচ্ছে, কিন্তু এতে তো কোনো সমস্যা হচ্ছে না ইন টার্মস অফ অক্সিজেনেশন। ব্লাডটা বরং আরেকবার অক্সিজেনেটেড হচ্ছে। যে ব্লাডটা একবার অক্সিজেনেটেড হয়ে লেফটে আসছিল, সে আবার রাইটে যে আবার অক্সিজেনেট হচ্ছে। সো এখানে কিন্তু বাচ্চার কোনো সায়ানোসিস দেখা যাবে না। এটা হচ্ছে অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিফেক্ট। আর টফ, যেমন টেট্রালজি অফ ফ্যালট, এখানে আমি আগের দিনই দেখিয়েছি কিভাবে রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা লেফট ভেন্ট্রিকল অথবা এওটাতে চলে যায়। এখানে কিন্তু ডিরেক্ট রাইট টু লেফট শান্ট হচ্ছে। কোনো একটা কারণে যদি ব্লাড, if somehow blood bypasses the lungs and goes to the left side directly from the right side, শুধু তখনই কিন্তু ব্লাডের আর অক্সিজেনেশন হচ্ছে না, ওইটাকে আমরা বলবো সায়ানোসিস। তো টেট্রালজি অফ ফেলোটি একমাত্র উদাহরণ যেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। বাকিগুলা তোমাদেরকে আমি সহজে মনে রাখতে বলছি টি দিয়ে, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস এবং টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন। এটা খুব সহজ। দেখো, টিএপিভিআরটা কি? পালমোনারি ভেইনটা ডিরেক্ট রাইট এট্রিয়ামে ওপেন করবে। ঠিক আছে? এখানে একটা সাইনোসিস হয়। আবার ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল, এখানে হচ্ছে তোমার জিনিসটা এরকম যে পালমোনারি ট্রাঙ্কটা মানে অ্যারাইজ করে লেফট ভেন্ট্রিকল থেকে, আর অ্যাওর্টাটা অ্যারাইজ করে রাইট ভেন্ট্রিকল থেকে, মানে উল্টা। তো আচ্ছা, যাই হোক, এই দুইটা আমি তোমাদেরকে যেহেতু এক্সপ্লেন করি নাই, এই দুইটা আমি তোমাদেরকে পরে সুযোগ হলে বলবো, এখন বেশি হেজি হয়ে যাবে। আপাতত জাস্ট কেউ একজন মনে হয় জানতে চাইছিলা যে সাইনোসিস কেন হচ্ছে না, রাইট টু লেফট মানে লেফট টু রাইট শান্টে কেন সাইনোসিস হচ্ছে না, এজন্য আমি সংক্ষেপে বললাম। হ্যাঁ আপু, তুমি বলো তোমার কি কোয়েশ্চেন ছিল।
টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্নে আপনি তো বললেন ভাই পালমোনারি ভেইনটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করতেছে, তাহলে পালমোনারি ভেইন তো অক্সিজেনেটেড ব্লাড নিচ্ছে না, তাহলে রাইট অ্যাট্রিয়ামে করলে তাহলে সায়ানোসিস কেন হবে? মানে ওখানে হচ্ছে যে আরো কিছু অ্যাসোসিয়েটেড ডিফেক্ট থাকে আপু। আমি আসলে তোমাকে এটা জাস্ট সংক্ষেপে বললাম। আমি তোমাকে ডিটেলস যখন আবার বলবো, আমি এই ক্লাসের শেষে ইনশাল্লাহ বলবো, তখন একটু এলাবোরেট করে বলবো, হ্যাঁ তখন ইনশাল্লাহ বুঝতে পারবা আপু, ঠিক আছে? ওকে। আচ্ছা মানে ঠিক আছে। এখন আমি আসলে এলাবোরেট করিনি আর কি, আমি এক কথায় বলেছিলাম। যাই হোক, তাহলে হচ্ছে যে আমাদের সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিফেক্টটা আমরা তাহলে আশা করি বুঝতে পারলাম। সাইনোটিক হচ্ছে তোমার তিনটা: ট্রান্সপোজিশন, টেট্রালজি অফ ফ্যালট আর টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন। আর বাকি যেগুলো থাকে এএসডি, ভিএসডি এবং পিডিএ, এগুলো হচ্ছে অ্যাসাইনোটিক। ঠিক আছে, তাহলে এখানে এটা আর এটা খালি এই দুইটা ট্রু, বাকিগুলো ফলস। এখানেও মনে হয় অনেক বিরাট বড় গ্যাঞ্জাম ছিল। সো উল্টা হয়ে গেছে হ্যাঁ, পুরো। মানে আমি বলি সবগুলোই মনে হয় ট্রু দেওয়া ছিল, তাই না? কারেক্টে এমন কিছু না একটা। ভাইয়া, সবগুলো উল্টো হয়েছিল ভাইয়া, যেগুলো ট্রু সেগুলো ফলস আর যেগুলো ফলস আচ্ছা আচ্ছা সেগুলো আচ্ছা ট্রু। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি তাহলে অ্যান্সার দেখার সময় সাইনোটিক দেখে হয়তো দাগাইছি। যাই হোক, আমি এক্সট্রিমলি সরি। যাই হোক, আর আমি তাহলে মুভ অন করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে যে ডাক্টাস আর্টেরিওসাস। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জি জি আপু। সায়ানোটিক কার্ডিয়াক ডিফেক্টস এর মধ্যে আরেকটা আছে, ট্রাইকাসপিড এন্ড পালমোনারি অ্যাট্রিশিয়া, এই ব্যাপারটা কি? ট্রাইকাসপিড এন্ড পালমোনারি অ্যাট্রিশিয়া হচ্ছে যে তোমার পালমোনারি যেই ট্রাঙ্কটা ঠিকমতো লুমেনটা ছোট থাকে, ঠিক আছে? লুমেনটা ছোট থাকার কারণে ওইখানে অনেকটা টেট্রালজি অফ ফ্যালটের মতো একটা অবস্থা হয়, বুঝছো? ওখানে পালমোনারি দিয়ে ব্লাড ঠিকমতো যেতে পারে না। বাচ্চাটা বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় যদি জন্ম হয়। জন্ম হওয়ার একমাত্র কারণ হচ্ছে যদি তার ইয়ে থাকে, ভিএসডি থাকে। ভিএসডি থাকলেই একমাত্র তার হার্ট থেকে ব্লাডটা বের হওয়া সম্ভব, নাহলে সম্ভব না। এগুলো একটু কঠিন জিনিস আপু, এখনই তোমাদের জন্য গ্র্যাস্প করা। এটা একটু সময় নিয়ে যদি আমি পড়াই তাহলে ভালো আর কি। তারপরেও বলছি যে এটা তোমাদের জন্য মানে এখন দরকার নেই। তারপর তুমি যদি আগ্রহ থাকে, আমি আজকে ক্লাসে 10 মিনিট যদি টাইম পাই শেষে, যদি টাইম থাকে, কারণ অনেক সময় আসরের ওয়াক্ত চলে যায় আর কি, এজন্য যদি আমি আজকে 5টার মধ্যে আমাদের মেইন পড়া শেষ করতে পারি, তাহলে আমি তোমাদেরকে এই সাইনোটিক অ্যাসাইনোটিক নিয়ে ডিটেলস বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এর পরের কোয়েশ্চেনটা দেখো। তোমার ডাক্টাস আর্টেরিওসাস। আচ্ছা, ডাক্টাস আর্টেরিওসাসটা হচ্ছে তোমার, আচ্ছা, ব্লাড ভেসেল, নর্মাল ব্লাড ভেসেল আর ডাক্তারের মধ্যে পার্থক্য কি? যেমন আমরা লেফট আম্বিলিকাল ভেইন বলছিলাম, আবার ডাক্টাস ভেনোসাস বলছিলাম। লেফট আম্বিলিকাল ভেইন হচ্ছে একটা প্রপার ভেইন উইথ প্রপার ভেইন লাইক লুমেন। ডাক্টাস ভেনোসাসটা অনেক ওয়াইড একটা লুমেন। ঠিক তেমনি ডাক্টাস আর্টেরিওসাসটা অনেক ওয়াইড একটা লুমেন। সো শর্ট ওয়াইড চ্যানেল, কোনো একটা ব্লাড ভেসেল যদি খুবই শর্ট হয় কিন্তু অনেক ওয়াইড হয়, তখন আমরা ওটাকে সাধারণত ডাক্টাস বলে থাকি। কানেক্টিং পালমোনারি ভেইন উইথ আর্চ অফ দ্য এওর্টা, এটা ভুল, পালমোনারি ভেইন না, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। বাইপাসেস দ্য লাং বাই কন্ডাক্টিং ব্লাড ফ্রম পালমোনারি ট্রাঙ্ক ইনটু এওর্টা, এটা ট্রু। আশা করি এটা সবাই মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, ড্রেইনস ব্লাড ইনটু দ্য অ্যাসেন্ডিং এওর্টা। আচ্ছা, ড্রেইনস ব্লাড ইনটু দ্য অ্যাসেন্ডিং এওর্টা। আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় যে এটা ভুল, কারণ অ্যাসেন্ডিং এওর্টা বলা আছে। ডাক্টাস আর্টেরিওসাসটা অ্যাসেন্ডিং এওর্টাতে কিন্তু ড্রেন করে না। এই হচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা, এই হচ্ছে আর্চ অফ দ্য এওর্টা। তারপরে হচ্ছে এওর্টার তিনটা, আর্চ অফ দ্য এওর্টার তিনটা ব্রাঞ্চ, বিসিএস। তো বিসিএস অ্যারাইজ করার পরেই কিন্তু ডাক্টাস আর্টেরিওসাসটা জয়েন করে, ঠিক আছে? এটার অনেক বড় একটা ফাংশনাল ইমপ্লিকেশন আছে। এইখান দিয়ে যে ব্লাডটা আসতেছে এটা কিন্তু একদম পুরো রাইট ভেন্ট্রিকল থেকে আসতেছে, অর্থাৎ এটাই কিন্তু সুপার ভেনা কেভা থেকে আসতেছে, অর্থাৎ এটাই কিন্তু একদম ব্রেইন, আইবল, থোরাক্স থেকে আসতেছে। তোমার এই যে ব্রেইন, থোরাক্স, এই জায়গাগুলোতে কিন্তু অনেক অনেক অর্গান। সো এখানে কিন্তু অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা শান্ট হলে কিন্তু এরপরের ব্লাডটা অনেক শান্ট হয়ে যায়। সো আমাদের বডি কি করে, এর আগে ব্লাডগুলা আপার লিম্ব, আইবল, ব্রেন, থোরাক্স এখানে পাঠায় দেয়, মাউথে এখানে পাঠায় দেয়, তারপরে মেজর শানটা আসে। তো যাই হোক, ডাক্টাস ভেনোসাসটা যেখানে জয়েন করে সেই জায়গাটার নাম হচ্ছে আর্চ অফ দ্য এওর্টা, নট দ্য অ্যাসেন্ডিং এওর্টা, ঠিক আছে? তাহলে এটা ফলস। আচ্ছা, রাইট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ হুকস অ্যারাউন্ড দ্য লিগামেন্টাম আর্টেরিওসাম। আচ্ছা, এটা আজকে গ্রুপে একজন বলেছিলা। তো হ্যাঁ, তোমার আমাদের এই হচ্ছে তোমার এওর্টা, এই হচ্ছে তোমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, এই হচ্ছে রাইট কমন ক্যারোটিড, আর এই হচ্ছে তোমার
মানে তোমার মানে আর্চ অফ দ্য অ্যাওর্টা। তো রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা উপর থেকে নেমে লুপ করে সাবক্লেভিয়ান রাইট সাবক্লেভিয়ান আর্টারির নিচ দিয়ে লুপ করে আবার উপরে উঠে যায়। আর লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়ালটা দেখো নামে উপর থেকে নেমে আর্চ অফ দ্য অ্যাওর্টার নিচে লুপ করে আবার উপরে মানে উঠে যায়। তো কোন জায়গাটাতে লুপ করে? যে জায়গাটাতে এই যে ডাক্টাস আর্টেরিওসাস আর লিগামেন্টাম আর্টেরিওসাম হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে। তাহলে এটা ট্রু। আর এখানে ভাইয়া এখানে তো রাইট রিকারেন্ট লেখা আছে, তো লেফট রিকারেন্ট। সরি এটা ফলস, হ্যাঁ, এটা এটা ফলস, ফলস হবে। ফলস। এবং তোমরা তো সবাই ফলস দাগিয়ে তো কারেক্ট অ্যান্সারই পেয়েছো, তাই না? এখানে প্রবলেম ছিল? না ভাইয়া, এটা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ। ফলস দিয়েছে, ঠিক আছে। মানে এটা রাইট তো এজন্য ভুল। রাইটটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, আর লেফটটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টার নিচে লুপ করে বা হুক করে, হ্যাঁ। ওকে, আচ্ছা। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস ইজ ক্যারেক্টারাইজড বাই ফেইলার অফ ডাক্টাস আর্টেরিওসাস টু ক্লোজ আফটার বার্থ। এটা ঠিক আছে, আশা করি এটা ট্রু। আচ্ছা, প্রোপ পেটেন্সি অফ ফোরামেন ওভেল। আচ্ছা, এখানে কি কারো কোনো কনফিউশন হয়েছিল? আমি প্রোপ পেটেন্সিটা একটু বলে দেই, আমার হয়তো আগের দিন আমি পুরোপুরি বলতে পারিনি। জিনিসটা হচ্ছে কি, হয়তো মানে আগের দিন আমার নিজের নলেজে একটু ঘাটতি ছিল। জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে ফাংশনাল ক্লোজার আর অ্যানাটমিক্যাল ক্লোজার দুইটা জিনিস। এটা হয় অ্যাট বার্থ, আর এটা হয় আফটার বার্থ। সো এটা হয় তোমার উইদিন 1 ইয়ার। তো অনেক মানুষ আছে, অনেক মানুষ কিন্তু আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 20%, ওদের কখনোই অ্যানাটমিক্যাল ক্লোজার হয় না। ওদের এটা জাস্ট ফাংশনাল ক্লোজার হয়ে থাকে। এবং আমরা যদি এক্সপেরিমেন্টালি একটা ইনস্ট্রুমেন্ট বা একটা প্রোব রাইট এট্রেমে প্রবেশ করায়, ধাক্কা দেই ইন্টারএটেল সেপ্টামে, তখন সেটা খুব সুন্দর লেফট এট্রেমে ঢুকে যাবে। এটাকে বলা হয় প্রোব পেটেন্সি। এটা হচ্ছে সেপ্টাম সিকান্ডাম আর সেপ্টাম প্রাইমামের মধ্যে অ্যানাটমিক্যাল ক্লোজার যদি না হয়, জাস্ট চাপ দিয়ে লেগে আছে, বাট অ্যানাটমিক্যালি যে ফিউশনটা হওয়ার কথা একদম জোড়া লাগার, সেটা হয়নি। তো এটাই হচ্ছে প্রোব পেটেন্সি। এখানে হচ্ছে যে তোমার মানে জাস্ট ফাংশনালি তারা লেগে থাকে, বাট ফোরামেন ওভেলিটা কিন্তু তখনও পোটেনশিয়ালি ওপেন, চাপ দিলে তখনও খোলা যাবে, কিন্তু এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নাই। এটাতে কোনো সমস্যা হয় না, দিব্যি মানুষজন চলতে পারে, কারোই কিছু হয় না। এটা হচ্ছে যে কোনো সিগনিফিকেন্স নাই, ক্লিনিক্যাল কোনো সমস্যা হয় না। সো foramen is closed functionally but remains patent anatomically. এটা true. Most common clinical feature is severe cyanosis of the baby. এটা তো আসলে সিভিয়ার সাইনোসিসটা হয় না। মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার হচ্ছে নাথিং, নো সিমটম, অ্যাসিমটোমেটিক। তাহলে এটা ফলস। occurs due to incomplete fusion of septum primum septum secundum. এটা আই গেস ট্রু, এখানে কোনো ভুল কিছু নাই। ইনকমপ্লিট হওয়ার জন্যই তো জাস্ট ফাংশনালি বন্ধ হয়ে আছে। আচ্ছা, এ প্রোব মে বি পাসড বিটুইন দ্য এট্রিয়া ইন দ্য অ্যাডাল্ট, এটাও ট্রু। কজেস ইন্ট্রাকার্ডিয়াক শান্টিং অফ ব্লাড। এটা কি শান্ট করে? না, করে না। কারণ ফাংশনাল ক্লোজার মানে এটাই যে এদের মধ্যে দিয়ে ব্লাড আর আসবে না। মানে এরা দুজন এমনভাবে সাজানো যে লেফট এট্রিয়ামের প্রেশার যতদিন না বেশি আছে রাইট এট্রিয়ামের প্রেশার থেকে, ততদিন এটা চাপ দিয়ে ফাংশনাল ক্লোজার হয়ে থাকবে। এবং একটা মানুষের পুরো জীবদ্দশাতেই এমনই থাকে, লেফট এট্রিয়ামের প্রেশার রাইট এট্রিয়াম থেকে বেশিই থাকে। তো এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না। ভাইয়া, জি 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 ভাইয়া। ফাংশনাল ক্লোজার তো থাকে, বাট আমি যখন প্রোবটা পাস করাচ্ছি তখন তো ওই ফোরামেন ওভেলটা তো আবার ওপেন হয়ে যায় না, তখন একটা শান্ট হওয়ার চান্স থাকে না? আমি তো প্রোব পাস করাচ্ছি, কিন্তু মানে নর্মাল মানুষে কি কেউ প্রোব পাস করায় সব সময়? তোমার তোমার হার্টে কি কোনো প্রোব পাস করাচ্ছে কেউ? আমি যদি একান্তই আমার অনেক ক্যারা উঠে, তাছাড়া কি কেউ প্রোব পাস করাবে? আমি বললাম যে মানে আমি যদি একটা প্রোব পাস করাই, সেটা মানে কি, আমি ম্যানুয়ালি একটা প্রেসার দিচ্ছি হাত দিয়ে বা ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেই প্রেসারটা ট্রানজিয়েন্টলি লেফট এট্রিয়ামের ব্লাড প্রেসারটাকে ওভারকাম করে সেপ্টামটাকে কিছু সময়ের জন্য ধাক্কা দিয়ে ওই পাশেই নিয়ে যাচ্ছে, বুঝছো? মানে একটা নর্মাল মানুষের বডিতে এটা কখনো শান্টিং করবে না। আমি কি বুঝাতে পেরেছি যে দিস থিং ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্টাল। এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল থিং, ঠিক আছে? এটা একটা এক্সপেরিমেন্টাল জিনিস, আর এটা হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইনসাইড আওয়ার বডি। হ্যাঁ, ইন্ট্রাকার্ডিয়াক শান্টিং অফ ব্লাড কখন থাকবে? যদি পুরো সেপ্টামে একটা ডিফেক্ট থাকে তখন। হ্যাঁ,
এতই ডিফেক্ট থাকে যে এরা এন্ড টু এন্ড অ্যাপোজিশন হতে পারতেছে না, তখনই শান্টিং হবে। কিন্তু জাস্ট যদি প্রোব পেটেন্সি থাকে, দ্যাট ইজ নট এনাফ টু কজ শান্ট। ঠিক আছে ভাইয়া, তুমি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি আমি? জি জি ভাইয়া। মানে তোমার প্রোবটা এটা একটা এক্সপেরিমেন্টাল একটা ডেফিনিশন, যে প্রোব পাস করা যাবে, কারণ অ্যানাটমিক্যালি ক্লোজ হয় নাই। এখন প্রোব পাস করানোর জন্য অবশ্যই মেশিন দিয়ে একটা প্রেসার দেওয়া লাগবে না এই জায়গাটাতে, এবং সেই প্রেসারটা যখন লেফট এট্রিয়াম থেকে বেশি হবে তখনই তো। বাট এই জিনিসটা তো কৃত্রিম, একটা আর্টিফিশিয়াল জিনিস। দিস ইজ নট পসিবল অন ইটস ওন উইদাউট এনি ইনস্ট্রুমেন্টেশন, তাই না? এজন্য ইন্ট্রাকার্ডিয়াক শান্টিং অফ ব্লাডের মধ্যে এই যে প্রোব যে পাস করে শান্ট করায়, দিস উইল নট বি ইনক্লুডেড ইন দিস। ঠিক ঠিক আছে ভাইয়া, মানে এটা আসলে সংজ্ঞা অনুসারে জাস্ট এক্সপেরিমেন্টাল যে প্রোব পেটেন্সি, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ ফোরামেন ওভেল। বিগিনিং অফ পালমোনারি সার্কুলেশন, হ্যাঁ এটা ট্রু। পালমোনারি সার্কুলেশন বিগিন হলে লেফট এট্রিয়াম দিয়ে অনেক ব্লাড আসে ভায়া পালমোনারি ভেইন। অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাং এন্টার্স লেফট এট্রিয়াম থ্রু 4 পালমোনারি ভেইন, এটাও একই জিনিস, এটা ট্রু। ডিক্রিজড লেফট এট্রিয়াল প্রেশার, এটা ফলস। ডিক্রিজড রাইট এট্রিয়াল প্রেশার অথবা ইনক্রিজড লেফট এট্রিয়াল প্রেশার। কম্প্রেশন অফ লোয়ার পার্ট অফ সেপ্টাম স্পুরিয়াম এগেইনস্ট সেপ্টাম সিকান্ডাম, এটা ফলস। এটা সেপ্টাম প্রাইমাম হইলে এটা ট্রু হইতো। আর কাটিং অফ দ্য আম্বিলিকাল কর্ড হুইচ ডিক্রিজেস ব্লাড ফ্লো টু দ্য লেফট এট্রিয়াম, আচ্ছা লেফট এট্রিয়ামে ব্লাড ফ্লো কমায় না, বরং রাইট এট্রিয়ামে ব্লাড ফ্লো কমায়, সো এটাও ফলস। আচ্ছা এই ছিল কোয়েশ্চেন। আর কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা নাই, তাহলে আজকে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, আমি শুরু করি আজকের পড়াটা। তো হ্যাঁ হ্যাঁ, জি আপু, জি বলো। হ্যাঁ, গত ক্লাসের একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। যে আপনি কয়েকটা আর্টারি আর ভেইনের নাম বলেছিলেন, যেগুলো আর্টারি হয়েও কার্বন ডাই অক্সাইড ব্লাড বহন করে আর ভেইন হয়েও অক্সিজেন যুক্ত ব্লাড বহন করে। কিন্তু আমরা দেখেছি যে ডাক্টাস ভেনোসাসও কিন্তু অক্সিজেন যুক্ত ব্লাড বহন করছে, আর ডাক্টাস আর্টারিওসাসও হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বহন করছে। ওরা তো এগুলো কিন্তু কেন ঘটেনি? ওরা কিন্তু সংজ্ঞা অনুসারে দে আর নট আর্টারি অর ভেইন, তারা হচ্ছে ডাক্ট। এই জন্য আসলে ওদেরকে বলা হয় নাই আর কি, আর কিছু না, বুঝছো? তুমি চাইলে বলতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো? তুমি চাইলে ইনক্লুড করতে পারো ডাক্টাস ভেনোসাস। কিন্তু এখন তুমি আমাকে বলো, ডাক্টাস ভেনোসাস কি আর্টারি না ভেইন? আমাকে তুমি এটা বলো। এর নাম শুনে কি বোঝা যায় যে এটা ভেইন না আর্টারি? কোথাও বলা আছে? তুমি যদি ডাক্টাস ভেনোসাসকে বলো যে তুমি একটা ভেইন হয়েও তুমি কেন অক্সিজেন ক্যারি করছো, তখন ডাক্টাস ভেনোসাস বলবে কি আমার নামে কোথাও লেখা আছে আমি ভেইন? আবার ডাক্টাস আর্টেরিওসাস তোমার কাছে সেম কোয়েশ্চেনই রাখবে যে আমার নামে তো কোথাও আর্টারি লেখা নাই, বুঝছো? মানে জিনিসটা আসলে অনেকটা ওইরকম আর কি, আর কিছু না। এটা জাস্ট বলার জন্য বলা, স্যার ম্যাডামরা প্রশ্নটা জিজ্ঞেস করতে পছন্দ করে এজন্য। তুমি যদি ডাক্টাস ভেনোসাসকে ওই ভেইনগুলোর মধ্যে ঢুকাও কোনো সমস্যা নাই, তুমি যদি ডাক্টাস আর্টেরিয়াসকে ওই আর্টারিগুলোর পাশে রাখো কোনো সমস্যা নেই আপু। ঠিক আছে, এটা জাস্ট বলার জন্য বলা, এটা জাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলে অ্যান্সার করতে পারা, আর কিছু না। ঠিক আছে, আর ভাইয়া আমরা যে দেখছি ফিটাসে হার্টে ব্লাড অক্সিজেনিত ব্লাড যাওয়ার পরই শান্টের মাধ্যমে কার্বন ডাই যুক্ত ব্লাড হয়ে যাচ্ছে, তাহলে ফুল শরীরে কি কার্বন ডাই যুক্ত ব্লাডই যাচ্ছে বেবির ফিটাসের ক্ষেত্রে? বেবির ফুল শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড একই পরিমাণ যাচ্ছে না। বেবির আপার লিম্ব, থোরাক্স, হেড, নেক, ব্রেন, সিএনএস, আইবল, এখানে একটু কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যাচ্ছে, কারণ সে ব্লাডটা পায় ডাক্টাস আর্টেরিওসাস কানেক্ট হওয়ার আগেই। ঠিক আছে, আর বাকি শরীর ব্লাড পায় আরেকটু খারাপ ব্লাড। ঠিক আছে, তো বাচ্চা এটা দিয়ে চালিয়ে নেয় আর কি, কিছু করার নাই। বাচ্চার এটা দিয়ে চালিয়ে নিতে হয়। আর এখানে একটা সুবিধা আছে, ব্লাডে যেই তোমার যতটুকু অক্সিজেন ক্যারি করা সম্ভব ততটুকু ম্যাক্সিমামটুকুই ক্যারি করতে চায়, কারণ বাচ্চার কিন্তু হিমোগ্লোবিন এফ আছে। সো হিমোগ্লোবিন এফ নিজেও কিন্তু অনেক অক্সিজেনকে ক্যাপচার করতে পারে। একটা নর্মাল হিমোগ্লোবিন এ সে যতটুকু অক্সিজেন ক্যাপচার করতে পারে, তোমার কিন্তু আরো বেশি অক্সিজেন ক্যাপচার করতে পারে। আমি কি বলতেছি, তোমার আমাদের নর্মাল হিমোগ্লোবিন অক্সিজেনটা ক্যাপচার করে কোথা থেকে? লাংস থেকে, তাই না? তো লাংস থেকে হিমোগ্লোবিন এ বা হিমোগ্লোবিন এ2 যতটুকু অক্সিজেন ক্যাপচার করে এক একটা হিমোগ্লোবিন মলিকিউল, হিমোগ্লোবিন এফ প্ল্যাসেন্টা থেকে তার থেকে 3 থেকে 4 গুণ অক্সিজেন ক্যাপচার করতে পারে। সো ব্লাডে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশন কমও থাকে, হিমোগ্লোবিন এফ তার কার্যকারিতা দিয়ে কিছুটা হলেও সেটা একটু কাটিয়ে নেয়। ঠিক আছে, আর
তার উপর কথা হচ্ছে যে বাচ্চার শরীর এই অল্প অক্সিজেনের সাথেই অ্যাডাপ্টেড, তার সমস্যা হয় না, এটাই হচ্ছে কথা। আমাদের নর্মাল বডি অ্যাডাপ্টেড টু 95% অক্সিজেন, বাচ্চাদের শরীর অ্যাডাপ্টেড টু 80% অক্সিজেন। ঠিক আছে, এটা আল্লাহ এভাবে সিস্টেম করে রাখছে। এবং হ্যাঁ, এটা উত্তর এটাই যে আমাদের বাচ্চাদের পুরো শরীর ইন্টিউটেন লাইফে মিক্সড ব্লাড পায়, অনেক কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পায়, শান্টেড ব্লাড পায়। ওকে, আচ্ছা। ভাইয়া 6-এর ডি নাম্বারটাই যদি সেপ্টাম প্রাইমাম হতো তাহলে ওইটা হ্যাঁ, ঠিক হইতো? তাহলে ট্রু হইতো। হ্যাঁ, তাহলে ট্রু হতো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, ওকে, অনেকক্ষণ হয়ে গেছে। তবে অনেকক্ষণ হলে সমস্যা না, আমাদের আজকের ক্লাসটা মোটামুটি সহজ এবং ছোট। আমি শুরু করি। আচ্ছা, আজকে আমি স্লাইডের কালারটা একটু চেঞ্জ করছি, বেশি সাদা স্লাইড দিয়ে পড়াইতে চোখে লাগে আমার নিজের, হয়তো তোমাদেরও চোখে লাগে। আমার নিজের একটু ডার্ক কালার পছন্দ, তোমাদেরও হয়তো অনেকের ডার্ক কালার পছন্দ। তো রেসপিরেটরি সিস্টেমটা আমি হচ্ছে 2টা ক্লাসে পড়াবো আর কি। তো আজকে ফার্স্ট ক্লাস, মানে এটা খুব কষ্ট হলে এক ক্লাসে পড়ানো যাইতো, বেশি কষ্ট করলে যদি 2-2.5 ঘন্টা ক্লাস নিতে পারতাম। তবে আমি চাইছি একটু 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 চিল করে পড়াইতে, যেন তোমরাও ভালো মতো বুঝতে পারো, আমিও একটু আরাম করে পড়াইতে পারি। তাহলে ঠিক আছে, আমি শুরু করতেছি। ওকে, ফার্স্টে এই ছবিটা একটু দেখো, খুবই পরিচিত ছবি, ফোল্ডেড একটা এমব্রায়োর ছবি। বাইরে যে লালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্টোডার্ম, ভিতরে দেখো সাদা, এই সাদাটার আবার দেখো দুইটা ভাগ আছে। ওয়েট, এক্সকিউজ মি, আমি ইঙ্কটা সিলেক্ট করি। আচ্ছা, এটা হচ্ছে তোমার সাদাটা হচ্ছে মেসোডার্ম। আচ্ছা, আমি এখান থেকে আসি। এই যে এটা হচ্ছে তোমার নটোকর্ড, পিঙ্ক কালার, এটা এটা হচ্ছে তোমার প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। আর এটা এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর সাদাটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আচ্ছা, ল্যাটারাল প্লেট মেসোডার্মের লেয়ারও তোমরা জানো, এটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার এবং এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার, এবং এই দুই লেয়ারের মধ্যে তোমার একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে তোমার ইন্ট্রা এমব্রায়োনিক সিলম। এটা মানে এই ছবি নিয়ে অনেক ডিসকাশন হয়েছে আমাদের গ্রুপ চ্যাটেও, যাই হোক সমস্যা নাই। আর মাঝে যে নীলটা, এই নীলটা হচ্ছে এন্ডোডার্ম। ওকে, এখন এই ছবিটা একটু দেখো। এই ছবিটা তোমরা যারা জেনারেল এমব্রিওলজি পড়েছো বা অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে একটু ভালো, বাট আমি সবার জন্য একটু বলে দিচ্ছি একবার। আমাদের মানে এটা হচ্ছে নন ফোল্ডেড একটা এমব্রায়ো, নন ফোল্ডেড একটা এমব্রায়ো, মানে ফোল্ড হয় নাই এরকম। ধরো এই হচ্ছে এক্টোডার্ম আর এই হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝে থাকবে মেসোডার্ম। এটাই পরে ফিউজ হয়ে ওই আগের ছবির মতো গোল একটা স্ট্রাকচার হইতো আর কি, হ্যাঁ, এটার মতো। তো যাই হোক, যদিও এভাবে দেখাইছি, তারপরও তোমরা যারা জেনারেল এমব্রিওলজি দেখছো তারা জানবা যে এই যে লালটা হচ্ছে এক্টোডার্ম আর নীলটা হচ্ছে এন্ডোডার্ম, এরা দুইজন দুইটা জায়গায় একজন আরেকজনের সাথে টাইটলি অ্যাডহেয়ারেন্ট থাকে, দুইটা জায়গায়। একটা, আচ্ছা, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে ক্রেনিয়াল দিক আর এই দিকটা হচ্ছে কডাল দিক। ক্রেনিয়াল দিকে এই যে টাইটলি অ্যাডহেরেন্ট টু ওয়ান অ্যানাদার, এটার নাম হচ্ছে বাক্যো ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। আর কডাল এন্ডে যে টাইটলি অ্যাডহেরেন্ট, এটার নাম হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। এটা তো আশা করি সবাই শুনছো ইতিমধ্যে, তাই না? কারো কাছে কি এই দুইটা টার্ম নতুন? নতুন না আশা করি। আচ্ছা, মানে আমি কি বলছি, আমাদের এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে যদিও মেসোডার্ম, কিন্তু দুইটা জায়গায় এক্টোডার্ম আর এন্ডোডার্ম একদম টাইটলি অ্যাডহেরেন্ট থাকে এবং ওই জায়গায় কোনো ইন্টারভিনিং মেসোডার্ম থাকে না। ক্রেনিয়াল এন্ডে এরকম যে জায়গাটা, ওটার নাম হচ্ছে বাক্যো ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, আর কডাল এন্ডে যে জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। এখন এই ছবিটা একটু দেখো, একটু সিম্পলিফাইড ছবি, যাই হোক। আচ্ছা দাঁড়াও, এখানে আমি বলি, বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনটা একসময় রাপচার করে যায়, রাপচার করে সেখানে কি তৈরি হয় কেউ কি বলতে পারবা? যে ওপেনিংটা হয় বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন রাপচার করে, সেটা কোন ওপেনিং কেউ কি বলতে পারবা? স্টোমোডিয়াম। হ্যাঁ, মানে যদি সহজ কথায় বলতে চাও, ওরাল অরিফিস। মুখ আর কি, মুখ। ঠিক আছে, মুখ, সরি। হ্যাঁ, স্টোমোডিয়ামও হচ্ছে এটা সায়েন্টিফিক টার্ম, মুখ অথবা স্টোমোডিয়াম, বা মানে ওরাল অরিফিস আর কি, সহজ কথা বলতে গেলে। আর যদি বিজ্ঞানের ভাষায় বলতে চাও, স্টোমোডিয়াম।
স্টোমা মানে হচ্ছে মুখ বা ওপেনিং। আর যদি আর ক্লোয়েকাল মেমব্রেনটা রাপচার করে কি হয়, কেউ কি বলতে পারবা? অ্যানাল ওপেনিং। অ্যানাল ক্যানাল। আচ্ছা, অ্যানাস। এখানে একটু কথা আছে। ক্লোয়েকাল মেমব্রেনটা দুইটা ভাগে বিভক্ত থাকে, হ্যাঁ। একটা পিছনের দিক, একটা সামনের দিক। একটা পিছনের দিক, একটা সামনের দিক। পিছনের দিকটা রাপচার করে হয় অ্যানাল ওপেনিং। সামনের দিকটা থেকে তোমার ইউরোজেনিটাল কিছু জিনিসপত্র আসে। যাই হোক, সেটা আমাদের কথা না। অ্যাজ এ হোল ক্লোয়েকাল মেমব্রেন রাপচার করে অ্যানাল অরিফিস হয়। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রোক্টোডিয়াম। ঠিক আছে, প্রোক্টোডিয়াম। মানে আমরা মোটামুটি একটু আউটলাইন পাচ্ছি যে আমাদের মুখ আর আমাদের অ্যানাল ক্যানাল কিভাবে। তুমি একটু চিন্তা করো যে আমাদের, তোমরা যদি আমাদের মানে ওরাল ওপেনিংটার কথা চিন্তা করো, দেখো তোমরা ঠোঁটের বাইরে যে জায়গাতে ছেলেদের ফেসিয়াল হেয়ার উঠে, বা আমাদের যেখানে নোজ অফ ব্রিজ, বা আমাদের ঠোঁটের বাইরের অংশটা, যে অংশটা শুকনা, এই অংশটা পুরোপুরি একটোডার্ম থেকে আসছে। বাট এর ভিতরে যে অংশটা ভেজা থাকে, ইনসাইড অফ দ্য ওরাল ক্যাভিটি, এটা আসছে তোমার এন্ডোডার্ম থেকে। এই দুইটার মাঝে কোনো ইন্টারভিনিং মেসোডার্ম কিন্তু নাই। সো তোমরা এভাবে মনে রাখতে পারো আর কি, যে ডিরেক্ট একটোডার্ম থেকে এন্ডোডার্ম পাওয়া যাচ্ছে। আবার অ্যানাল ক্যানালেও সেম। তোমরা যারা অ্যানাল ক্যানাল পড়েছো তারা জানো যে হচ্ছে যে অ্যানাল ক্যানালে একটা ডেন্টেড লাইন থাকে। এই ডেন্টেড লাইনের নিচটা আসছে একটোডার্ম থেকে, আর উপরটা আসছে এন্ডোডার্ম থেকে। এই দুই জায়গার মাঝে কিন্তু কোনো মেসোডার্ম নাই। সো এটা হচ্ছে ঠিক এই জায়গাটা। আর মুখের যে কথাটা বললাম সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। সো এই দুইটা জায়গায় কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নাই। যাই হোক, এটা সামনে আরো পড়বো গাটে, আজকে জাস্ট একটু জানলাম। আচ্ছা, তার মানে ভাইয়া হিলটনস হোয়াইট লাইন যেখানে, ওই জায়গাতে ওইটাই ক্লোইকাল মেমব্রেনটা ওইটাই থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ও ডেন্টেড লাইনও আচ্ছা। বলে। ঠিক আছে, ওটাকে ও ডেন্টেড লাইনও আচ্ছা। বলে, কারণ ওইটা এরকম জিগজ্যাগ, হ্যাঁ, দাঁতের মতো, বা হচ্ছে শার্ক, মানে শার্কের দাঁত, বা স স টুথের মতো, হ্যাঁ, এই জন্য ওটা ডেন্টেড লাইন বলে। ওকে, আচ্ছা, এখন এই ছবিটা দেখো। এই ছবিটা আগের ছবিটাই দেখো। এই হচ্ছে একটোডার্ম, আর নিচে এই হচ্ছে এন্ডোডার্ম, আর এগুলো মাঝখানে হচ্ছে মেসোডার্ম। আর একদম মুখের দিকটাতে ডিরেক্ট একটোডার্ম এন্ডোডার্ম একসাথে, আবার একদম অ্যানাসের দিকটাতে একটোডার্ম এন্ডোডার্ম একসাথে। ঠিক আছে, আমি এন্ডোডার্মটাকে এখন এখন আমি আমার পুরো ফোকাস চলে যাবে এখন এন্ডোডার্মে। আচ্ছা, যাই হোক, এই ছবিটা আমি অলরেডি দেখাইছি আগে। বাক্যোফ্যারেঞ্জাল মেমব্রেন রাপচার করে হয়ে যায় কি ওরাল ক্যাভিটি, আর ক্লোয়েকাল মেমব্রেন রাপচার করে হয়ে যায় অ্যানাল অরিফিস। আর নীলটা হচ্ছে এন্ডোডার্ম, পুরা এন্ডোডার্ম। এখন নীলটা এন্ডোডার্ম হইলেও এটার একটা স্পেসিফিক নাম আছে। এই জিনিসটার নাম হচ্ছে, তোমরা জানো অনেকেই, প্রিমিটিভ গাট টিউব। আমরা প্রিমিটিভ হার্ট টিউব পড়ছি, আজকে পড়তেছি প্রিমিটিভ গাট টিউব। প্রিমিটিভ গাট টিউব, এটা কিন্তু আমি জিআই ট্র্যাক্টের ডেভেলপমেন্ট বলতেছি না, আমি রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট বলতেছি। সো প্রিমিটিভ গাট টিউবই, মানে প্রিমিটিভ গাট টিউব থেকেই কিছু একটা হবে। সো পে অ্যাটেনশন হেয়ার। তো এই নীল যে জিনিসটা, এটাই প্রিমিটিভ গাট টিউব। তাহলে আমি এখন প্রিমিটিভ গাট টিউবটা কেমন হবে দেখো, এরকমই হবে, জাস্ট এরকম। এই পুরো জিনিসটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব, বা একটা ফিটাসে এটা এমন থাকবে আর কি। ধরো আমি একটা ফিটাসের ছবি আঁকলাম এরকম করে। এই হচ্ছে তার আম্বিলিকাল কর্ড, এই হচ্ছে তার ইয়েটা, এই জায়গাতে থাকবে তার ইয়কস্যাকটা, আর এই হচ্ছে তোমার প্রিমিটিভ গাট টিউব, মানে ফিটাসের বডির মধ্যে। যাই হোক, প্রিমিটিভ গাট টিউবটা তাহলে এরকম থাকলো। এখন প্রিমিটিভ গাট টিউবের এখানে একটা এরকম আউটপাউচিং আছে, এটাকে বলা হয় ইয়কস্যাক বা ডেফিনিটিভ ইয়কস্যাক। এটা তোমরা সবাই, ইয়কস্যাকের নাম তোমরা সবাই শুনছো। ইয়কস্যাকের অনেক কিছু পড়ছো তোমরা, যে হচ্ছে তোমার হাইপোব্লাস্ট এর নিচে, আর হচ্ছে তোমার এই যে ক্যাভিটিটা, এটাই হচ্ছে ইয়কস্যাক। এটা প্রথমে থাকে প্রিমিটিভ ইয়কস্যাক, তারপরে থাকে সেকেন্ডারি ইয়কস্যাক, লাস্টে হয় ডেফিনিটিভ ইয়কস্যাক। এবং তোমরা এটাও জানো যে ডেফিনিটিভ ইয়কস্যাকটা একসময় বাচ্চার গাটের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। তো দিস ইজ দ্যাট থিং। ঠিক আছে, যাই হোক, আমাদের আজকে এই ইয়কস্যাক নিয়েও খুব বেশি কিছু জানার নেই। জাস্ট হচ্ছে যে গাট টিউবটা যেহেতু আমাদের লাগবে, এজন্য আমি এই জিনিসগুলো বলছি আর কি, আর কিছু না। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। দেখো, এখন প্রিমিটিভ গাট টিউবে কিছু জিনিস আছে, একটু দেখো। এই জিনিসটার নাম কি আমরা সবাই জেনেছি, এটা হচ্ছে ইয়কস্যাক। এই জায়গায় একটু খেয়াল করো তোমরা, এই ইয়েলো লাইনগুলোর দিকে এখন খেয়াল করো না, একটু পরে, আগে জাস্ট ব্লু টিউবটার দিকে খেয়াল করো।
ইয়ক স্যাক তো এরকম একটা বড় মানে পাউচের মতো। আচ্ছা, এই হচ্ছে ক্রেনিয়াল এন্ড, এই হচ্ছে কডাল এন্ড। ইয়ক স্যাকের ক্রেনিয়ালি আরো দুইটা পাউচ থাকে, আরো দুইটা এরকম ছোট ছোট বাডের মতো থাকে। যেই বাডটা মোর ক্রেনিয়ালি সেটাকে বলা হয় টিবি ডাইভার্টিকুলাম। টিবি মানে কি? টিবির ফুল ফর্ম হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম। এটাকে অনেককে লাং বাডও বলে, লাং বাডও বলে, ঠিক আছে। আর কডালি, যে একটু কডালি মানে এই টিবি ডাইভার্টিকুলামের ঠিক পরেই যে ছোট আরেকটা ডাইভার্টিকুলাম আছে, এটার নাম হচ্ছে হেপাটিক ডাইভার্টিকুলাম, অথবা এটাকে অনেকে লিভার বাডও বলে। সো এখন আশা করি তোমরা সবাই কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারো যে এই ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম থেকে নিশ্চয়ই ফিউচার লাং টাইপ কিছু একটা আসবে, আর এই হেপাটিক ডাইভার্টিকুলাম বা লিভার বার থেকে নিশ্চয়ই ফিউচার লিভার টাইপ কিছু একটা আসবে। তোমরা সবাই আশা করি এতক্ষণ সেটা গেস করতে পারতেছো। তাহলে দেখো, এখন একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে তোমার সরি, আচ্ছা, লাং বার্ড লিভার বার্ড, ঠিক আছে, লাং বার্ড আর লিভার বার্ড এটা নিয়ে, আচ্ছা আসলে এই স্লাইডটা আগে হলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে লাং বার্ড আর লিভার বার্ড। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা কি করেছি, আমরা যে জিনিসটা করে থাকি বিজ্ঞানীরা, যে মানে যেটা করেছে, এই যে লাং বার্ড মানে প্রিমিটিভ গাট টিউবকে বিজ্ঞানীরা অনেকগুলা ভাগে ভাগ করেছে, মোট 4টা ভাগে। একটু মনোযোগ দিয়ে দেখো ভাগগুলা কোন কোন জায়গা দিয়ে হয়েছে। সরি, এটা একটু অন্যদিকে হবে। আচ্ছা দেখো, তোমার একটা লাইন দেখো গিয়েছে হচ্ছে তোমার জাস্ট ক্রেনিয়াল টু দা লাং বার্ড, আরেকটা লাইন গিয়েছে জাস্ট মানে এটা নিয়ে আসলে বিজ্ঞানীদের মধ্যে একটু মতভেদ আছে। অনেকে বলছে যে এই লাইনটা ঠিক লিভার বার্ড যেই জায়গা থেকে অ্যারাইজ করে সেই জায়গা দিয়ে পাস করেছে, আবার কেউ কেউ বলেছে এই লাইনটা ঠিক লিভার বার্ডের আগে পাস করেছে, কেউ বলেছে এই লাইনটা লিভার বার্ডের ঠিক পরে পাস করেছে। আমরা ফর সেফটি ধরে নিচ্ছি যে এটা লিভার বার্ডের মধ্য দিয়ে গেছে, মানে লিভার বার্ড যেখান থেকে অ্যারেস্ট করছে সেটাই একটা ডিমার্কেশন, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে কি বললাম, আমরা এরকম অনেকগুলো লাইন পেয়েছি আর কি, একটা লাইন গেছে এখান দিয়ে, একটা লাইন গেছে এরকম করে, ঠিক আছে। তো এইভাবে আমরা গাটটাকে কয়টা ভাগে ভাগ করছি, এই ভাগগুলো এখন একটু দেখো। প্রথম যে ভাগটা, এই ভাগটার নাম হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গাট। ফ্যারিংসের নাম তোমরা শুনছো, ফ্যারিঞ্জিয়াল গাট। এরপর যে ভাগটা, এই ভাগটার নাম হচ্ছে ফোর গাট। এরপর যে ভাগটা, এটার নাম হচ্ছে মিড গাট। আর লাস্টে যে ভাগটা, এটার নাম হচ্ছে হাইন্ড গাট। হিন্ড না, উচ্চারণ হচ্ছে হাইন্ড, হাইন্ড গাট। তাহলে যদি বলতে বলে যে ফ্যারিঞ্জিয়াল গাট কোনটা, একদম বাক্য ফ্যারিঞ্জিয়াল মেমব্রেন থেকে শুরু করে আর লাইন জাস্ট বিফোর দ্য পয়েন্ট হোয়ার দ্য লাং বার্ড arises from. Foregut কোনটা? From the starting point of the lung bud up to the starting point of the liver bud. Midgut কোনটা? From the starting point of the liver bud, তারপর আরেকটা এই যে লাইনটা, এই লাইনটার আসলে কোনো ডিমার্কেশন নাই এখানে, এটার একটা আরবিট্রারি নেম দেয়া হয়, এই নেমটা হচ্ছে posterior intestinal portal, posterior intestinal portal। আর তার মানে কি, আরেকটা লাইন আছে নিশ্চয়ই যার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। ঠিক এর আগের যে লাইনটা একদম লিভার বার্ডের জায়গায় অ্যারেস্ট মানে টানা হয়েছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। এগুলো সব কিন্তু ইমাজিনারি লাইন, ওই যে আন্তর্জাতিক তারিখ রেখা, নিরক্ষীয় রেখা, বিষুব রেখা টাইপ, আরবিট্রারি বা ইমাজিনারি লাইন। যাই হোক, মিডগাটের এক্সটেন্ট হচ্ছে ফ্রম দ্য অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল আপ টু দ্য পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। আর হাইনগাট কোথা থেকে কোন পর্যন্ত, পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল থেকে শুরু করে একদম ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত। যাই হোক, ফ্যারিঞ্জিয়াল গাট, ফোরগাট, মিডগাট এবং হাইনগাট, অনেক কিছু আমরা জানলাম। আজকে আমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট আমাদের আজকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লাগবে কি, যে লাং বার্ড অথবা টিবি ডাইভার্টিকুলাম ইট অ্যারাইজেস ফ্রম দ্য ফোরগাট।
আজকের জন্য আমাদের শুধু এই একটা ইনফরমেশন মনে রাখতে হবে, খালি মাথায় আজকে খালি এটাই রাখো। তাহলে দেখো, তাহলে টিবি ডাইভার্টিকুলামটা আমরা কি বললাম? ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম। হোয়াট ইজ দিস? ইট ইজ অ্যান ইট ইজ আ আউটপাউচিং, অথবা ইট ইজ আ পকেট, অথবা ইট ইজ এ বাড দ্যাট গ্রোজ ইন দ্য ফোরগাট। এখন ফোরগাটের কোন দিকে? এই দিকটা হচ্ছে বাচ্চার পিঠের দিক, অর্থাৎ ডরসাল। আর যেই পাশে অক্সাক থাকে সেটা হচ্ছে বাচ্চার ভেন্ট্রাল দিক। তাহলে আমি আরো ভালো করে যদি বলি, টিবি ডাইভার্টিকুলাম কোথায়? অন দ্য ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরগাট, ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরগাট। আর ফোরগাট কি? এটা কি একটু মেসো না এন্ডোডার্ম? এটা হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, আমি এই পর্যন্ত টিবি ডাইভার্টিকুলাম কোথা থেকে অ্যারাইজ করে এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমি যাচ্ছি। এখন দেখো, খুব সুন্দর করে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো পুরো সিকোয়েন্স। এই ছিল হচ্ছে আমার ফোরগাট। ফোরগাটের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে এরকম একটা বাট বের হয়েছিল। এই বাটটা তারপর দেখো দুই ভাগে ভাগ হয়েছে, এটা আরো ভাগ হয়ে যাচ্ছে। তো জিনিসটা আসলে কি? ফার্স্ট যেই বাটটা বের হচ্ছে, দিস উইল বি দ্য ট্রাকিয়া। এরপরে যেটা দুই ভাগে ভাগ হইলো, দিস টু উইল বি দ্য ব্রঙ্কাস। ব্রঙ্কাস কোন ব্রঙ্কাস? প্রিন্সিপাল ব্রঙ্কাস। দুই পাশে একটা করে, একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, ওয়ান ফর ইচ লাং। এরপরে দেখো এই দুইজন, এক পাশে এ ভাগ হবে তিনটা, আর এই পাশে ভাগ হবে দুইটা। এটা তোমরা সবাই জানো জিনিসটা কি। সেকেন্ডারি যে ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস রাইট লাঙে তিনটা, ফর দ্য থ্রি লোবস অফ দ্য রাইট লাং। আর সেকেন্ডারি ব্রঙ্কাস লেফট লাঙে দুইটা, ফর দ্য টু লোবস অফ দ্য লেফট লাং। এভাবে এই তো গেল তোমার তোমার মানে এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন। এভাবে ডিভাইড হতে 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 আস্তে আস্তে মানে লাংটা আস্তে আস্তে গ্রো করবে। আচ্ছা, এটা তো গেল একটা ডায়াগ্রামেটিক ছবি। অ্যাকচুয়াল বডিতে কেমন দেখায়? এই যে ফোরগাট, এটা এই পুরোটা ফোরগাট, ফোরগাটের ঠিক সামনে এরকম একটা নতুন একটা টিউব ফর্ম হয়। এই টিউবটার নামই থাকে টিবি বা ট্রাকিওব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম। আচ্ছা, আমাকে বলো, এই ছবিতে আমি যতটুকু দেখাইছি এই পাশের ছবিটাতে সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, ভাইয়া রাইট পাশের ছবিটাতে একটু বলবেন আবার? এটা আমি জি এটাতে ভাইয়া। এখনো আসি নাই, আমি আগে এটা ক্লিয়ার করে নিই একটু। এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এই পাশে আসি। এটা কিছু না, এই জিনিসটাকেই একটু সামনে থেকে দেখানো হয়েছে। আমাদের মানে ধরো পিছন দিকটা হচ্ছে তোমার ডর্সাল দিক, আর এই হচ্ছে সামনের দিকটা। মানে তুমি এই জিনিসটাকে সামনে থেকে দেখতেছো, ঠিক আছে? ইসোফেগাস না, এটা ইসোফেগাসটা এভাবে লম্বা হয়ে নামতেছে, তার ঠিক সামনেই একটা বাড, সেই বাডটার নাম হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম। এবং এখানে দেখো ফোরগাটের সাথে এই বাডটা কমিউনিকেট করছে, তাই না? এখানেও এটা কমিউনিকেট করছে, এই টিউবের সাথে এই টিউবটা কমিউনিকেট করছে। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো ছবিটা কি 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 দেখাতে চাচ্ছি? আচ্ছা, এখন না বুঝলে এই ছবি দিয়ে দেখে আশা করি বুঝবা। দেখো, শুরুতে আমি শুধু এই পর্যন্ত দেখিয়েছিলাম, তুমি দেখো সবগুলো প্যারালাল ছবি। এই যে ছবিটা আমি শুরুর যে এই যে ছবিটা, এই ছবির কাউন্টার পার্ট হচ্ছে এই ছবিটা, অর্থাৎ জাস্ট এ ফোরগাট, তার সামনে হচ্ছে তোমার ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলামটা মাত্র আসলো। এরপরে ছবিটা দেখো, ফার্স্টে শুধু এটুকু ছিল, তারপর সে দুই ভাগে ভাগ হইল। ফার্স্টে যে একটা ছিল সেখান থেকে কে আসবে? ট্রাকিয়া আসবে। আর এই দুটা থেকে আসবে কে? প্রিন্সিপাল ব্রঙ্কাস। কমিউনিকেশনটা কিন্তু এখনো আছে, দেখছো? এখান মানে এটা তো ফোরগাট, তো ফোরগাটের এই জায়গা থেকে আসবে ইসোফেগাস আর কি। তো তাহলে ইসোফেগাসের সাথে ট্রাকিয়ার কমিউনিকেশনটা এখনো আছে। এরপরের ছবিটা দেখো, দ্য ডিভিশন ইজ কন্টিনিউইং, ঠিক আছে? এই ছিল ট্রাকিয়া, এই ছিল প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই ছিল সেকেন্ডারি ব্রঙ্কাস। রাইটে তিনটা, লেফটে দুইটা। এবং এখানেও সেম,
ফোরগাট অথবা যে ইসোফেগাস তার সাথে এই ট্রাকিয়ার কমিউনিকেশনটা কিন্তু এখনো আছে, এখনো ক্লোজ হয়নি। প্রিন্সিপাল ব্রঙ্কাসটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ডারি ব্রঙ্কাসটা ছিল সেকেন্ড ডিভিশন। এরপর আমি আর ডিভিশন দেখাই নাই, আমি জাস্ট সহজে যেটা দেখাই দিলাম যে এরপরে ডিভিশন চলতে থাকবে। এরকম মোট 23 জেনারেশনের ডিভিশন হবে। কয় জেনারেশনের ডিভিশন হবে? 23 জেনারেশন। এবং 23 জেনারেশন ডিভিশন শেষ হলে পুরো ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রিটা কমপ্লিট হবে। তবে এই 23 জেনারেশন পুরাটাই ইন্ট্রা ইউটেরাইন লাইফে হয় না। ইন্ট্রা ইউটেরাইন লাইফে মাত্র 17টা জেনারেশন হয়। বাকি আরো 6টা জেনারেশন তারা হচ্ছে দে কমপ্লিট দেয়ার ডিভিশন বাই দ্য 8 to 10 ইয়ার্স। বাচ্চার বয়স যখন 8 থেকে 10 বছর হয় তখন পুরো 23টা জেনারেশন প্রেজেন্ট থাকে। মানে জিনিসটা একটা এরকম, জন্মের সময় আমাদের তো কিছু দাঁত থাকে, তাই না? কয়টা দাঁত থাকে আমাদের জন্মের সময় কেউ কি জানো? তোমার হচ্ছে 4টা ইনসিসর থাকে উপরে, 4টা ইনসিসর থাকে ভাইয়া নিচে। 20টা। আচ্ছা ঠিক আছে, 1 2 3 20টা থাকে। 20টা ভাই। বাট আমাদের বয়স যখন তোমার অলমোস্ট 25 হয় তখন আমাদের পুরো 32টা দাঁত থাকে। যাই হোক, এর মধ্যে দাঁত পড়েও যায়, আলটিমেটলি 25 বছর বয়সে পুরো 32টা দাঁত একসাথে পাওয়া যায়। তো এখানেও সেম, জন্মের সময় মাত্র 17টা জেনারেশন থাকে, পুরো 23 জেনারেশন ডিভাইড হইতে হইতে অলমোস্ট 8 থেকে 10 বছর বয়স লাগে। ঠিক আছে? তাইলে এখনো দেখো আমি কিন্তু এখনো এটাকে ইয়ে করি নাই, এখনো দেখাই না, আমি আসতেছি আর কি, যে ফিউশনটা কিভাবে হচ্ছে আমি সেখানে আসতেছি। তোমার তাহলে এখানে 23টা এবং শুনো কমিউনিকেশনটা কিন্তু শুধু এই ট্রাকিয়া যে অংশটুকু তার সাথেই, মানে আমি যদি ডট 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 লাইন দিয়ে দেখাই, এরকম একটা জায়গা, এরকম একটা জায়গায় কিন্তু জাস্ট কমিউনিকেশন উইথ দ্য ফোরগাট ইন বিহাইন্ড। ঠিক আছে? এগুলা না, কিন্তু এগুলাতে কোনো কমিউনিকেশন নেই, এগুলো একদম সলিড টিউব। তো এই পর্যন্ত কি বললাম বুঝতে পারছো সবাই একদম ক্লিয়ারলি? এই পর্যন্ত কিছু না, খুবই সহজ। এই হচ্ছে সাপোজ ফোরগাট, ফোরগাটের এই জায়গাতে একটা আউটগ্রোথের মতো করে নতুন একটা টিউব ফর্ম হয়। এই টিউবটা পিছন দিকটাতে পুরোপুরি ইন কমিউনিকেশন থাকে ইয়ের সাথে, বাট এটা আলটিমেটলি ব্রাঞ্চিং হওয়া শুরু হয়, এবং ব্রাঞ্চিং হতে হতে পুরো 23 জেনারেশনের ব্রাঞ্চিং হয়, এবং এইটাই হচ্ছে গিভস রাইজ টু দ্য ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি তোমরা যে পড়ছো না, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি শুরু থেকে একদম ট্রাকিয়া, তারপর হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, তারপর আরো জানি কি পড়ছো, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল পড়ছো না, ওগুলা আর কি, ওগুলা পুরাটা ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি বলে। এরকম আলটিমেটলি ডিভাইড হইতে হইতেই একদম শেষ পর্যন্ত অ্যালভিওলাস হয়, ওইটাই হচ্ছে তোমার ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। যাক আমি ওখানে যাচ্ছি না, আমি জাস্ট যা বললাম অতটুকু কি বুঝছো তোমরা সবাই? কারো কোনো কোয়েরি আছে? নো ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আসলে এখানে কোয়েরি থাকার কিছু নাই আমার কাছে মনে হয়, এটা প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, ছবি দেখলে বুঝার কথা। ঠিক আছে, এখন দেখো, এখন আগে আমার কথা একটু ফলো করো। তোমরা যদি ট্রাকিয়াটাকে মাঝখান দিয়ে কেটে ট্রাকিয়ার পিছন দিকটা দেখো ইন্ট্রাইউটেরিন লাইফে, দেখবা যে এর পিছনের ওয়ালটাতে বিরাট বড় একটা গর্ত, এবং এই গর্ত দিয়ে ফোরগাটটা দেখা যাচ্ছে। মানে এই হচ্ছে তোমার ফোরগাট, আর এই হচ্ছে তোমার ট্রাকিয়া। ট্রাকিয়া এবং ফোরগাটের মধ্যে এরকম বিরাট বড় একটা ওপেনিং রয়ে যায়। তো এরকম ওপেনিং রাখলে কি হবে? আমাদের খাদ্যনালী শ্বাসনালীর মধ্যে কমিউনিকেশন থাকলে হবে? হবে না। এজন্য ইন্ট্রাইউটেরিন লাইফেই এই যে একটা ওপেনিং রয়ে যায় ট্রাকিও এবং ইসোফেগাসের মধ্যে, এখানে আস্তে আস্তে এটা ক্লোজ হয়ে যাওয়া শুরু করে, আস্তে আস্তে ক্লোজ হয়ে যাওয়া শুরু করে। এই যে ক্লোজ হয়ে যাওয়া শুরু করে, এটাকে একটা সেপ্টাম, এবং এই সেপ্টামের নাম হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। সহজ, খুবই সহজ। ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে ফার্স্টে কমিউনিকেশন থাকে। কেন থাকে? কারণ আফটার অল ইসোফেগাস তো ফোরগাটেরই অংশ, আর ট্রাকিয়া তো আসছে ফোরগাট থেকেই। সো ওদের মধ্যে কমিউনিকেশন পারসিস্ট, মানে মানে ওদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, সেই কমিউনিকেশনটাই তোমার ক্লোজ হয়ে যায় কি দিয়ে? ভায়া দ্য ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। এবং তখনই ট্রাকিয়া এবং ইসোফেগাস পুরোপুরি সেপারেট, আলাদা এন্টিটি হয়ে যায়। তোমাদের বইয়ে তোমরা আরো কিছু ওয়ার্ড পাবা, যে শুরুতে দুইটা লঙ্গিটিউডিনাল এরকম ডাইভার্টিকুলাম, মানে লঙ্গিটিউডিনাল এরকম সেপ্টাম অ্যাপিয়ার করে, এটাকে বলা হয় ট্রাকিওব্রঙ্কিয়াল
ইয়ে তোমার কি জানি একটা বলে, আমার নামও ঠিক মনে নেই। ফার্স্টে দুটো লংগিটিউডাল সেপ্টাম অ্যাপিয়ার করে, তারপরে বাকি জায়গাগুলো ফিল আপ হয়ে যায়। যাক, ইটস নট ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের রিয়েল লাইফে ট্রাকিয়ার যে সি শেপড কার্টিলেজটা, এই সি শেপড কার্টিলেজটা কিন্তু পিছন দিকে ডেফিশিয়েন্ট। পিছন দিকে কি থাকে এই গ্যাপটা ফিল আপ করার জন্য, বলো তো কি থাকে? ট্রাকিয়ালিস। হ্যাঁ, এই ট্রাকিয়ালিস মাসেলটাই ইট ইজ দ্য মানে লাইক remnant of that tracheo-esophageal septum, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার এখান থেকে? ঠিক আছে। কারো কি প্রশ্ন আছে ট্রাকিও-esophageal septumটা নিয়ে? ভাইয়া এই পিকচারটাতে যে হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা যখন ডেভেলপ করে, এটা কি ইন্ট্রাইউটেরাইন লাইফে করে? ইন্টারইউটেরাইন লাইফেই, একদম ইন্টারইউটেরাইন লাইফেই। আর মানে ভাইয়া হচ্ছে এই যে লাংটা যে ট্রাকিয়া যে ডিভাইড করছে, আসলো, লাংটা যে ডিভাইড করছে, ডিভাইড করতে করতে এটাও ডিভাইড করে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা এতক্ষণ পরে দেখাইলাম, ঠিক আছে? আবার বলো, আমি শুনতে ভাইয়া পাইনি। এই পিকচারটাতে হচ্ছে ইসোফেগাস কোন জায়গাটাতে? পিছনে দেখো, সামনে এটা হচ্ছে ট্রাকিয়া, আর পিছনে যে এই টিউবটা, বড় যে টিউবটা পিছনে, ঠিক আছে, এটা হচ্ছে ও ইসোফেগাস, আচ্ছা, ঠিক আছে? আমি জি আসলে ভাইয়া। এটা একটার সামনে আরেকটা তো বুঝতে পারছো না। আমি যদি উপর থেকে তাকাই, আমি এভাবে দেখব, এই হচ্ছে ইসোফেগাস, তার সামনে ট্রাকিয়া। এই মানে মানে ইসোফেগাসটা নেমে যাচ্ছে, ট্রাকিয়াটা মানে এভাবে নামতেছে, তারপর ট্রাকিয়াটা মানে এভাবে ভাগ হইতেছে, ঠিক আছে? এটা সামনে, এটা হ্যাঁ, এটা সামনে। তো কি হচ্ছে, এদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, সেই কমিউনিকেশনটা একসময় জাস্ট সরি 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 আই হ্যাঁ, কি হলো, বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা হ্যাঁ, কমিউনিকেশনটা থাকে, বাট কমিউনিকেশনটা একসময় নাই হয়ে যায়। বুঝতে পারছো আপু? হ্যালো? কি ভাইয়া কমিউনিকেশন নাই হয়ে যায় মানে? কমিউনিকেশন নাই হয়ে যায় মানে এই দুইজনের মধ্যে তো, যেহেতু ট্রাকিয়াট ইসোফেগাস থেকেই অ্যারাইজ করে, মানে ইসোফেগাস না ঠিক, ফোরগাট থেকে অ্যারাইজ করে, এজন্য আমি আগের ছবিগুলোতে এদের মধ্যে এরকম একটা গ্যাপ দেখাইছিলাম, দেখছো গ্যাপ দেখাইছিলাম। আচ্ছা, আমি এই ছবিটাতে একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। এই ছবিটা পুরোপুরি অ্যাকুরেট না, এই ছবিটা অ্যাকুরেট হয়তো যদি মানে এমন হয়তো একটু দেখো, আমি অ্যাকুরেট ছবিটা তোমাদেরকে, আয় হ্যাঁ, এত মোটা কেন, অ্যাকুরেট ছবিটা একটু দেখো। নাকি এরকমই তো অনেকটা, হ্যাঁ আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এরকম না ঠিক, এই হচ্ছে অ্যাকুরেট ছবিটা, বুঝছো? দেখো, এই একটা টিউব, আবার 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 এই একটা টিউব, কিন্তু এই জায়গা দিয়ে দেখছো একদম কমিউনিকেট করতেছে ওরা একজন একজনের সাথে। তো এখানে আস্তে আস্তে একটা সেপ্টাম অ্যাপিয়ার করে এই দুইটা একদম একজন থেকে আরেকজন আলাদা হয়ে যায়। একটা সময় এমন আলাদা হয় যে দুইজন একজনের সাথে একজনের কোনো ডিরেক্ট কন্ট্যাক্টও থাকে না, হ্যাঁ। আবার আমরা যদি সামনে পিছনে দেখাই, ধরো এই হচ্ছে তোমার ডেভেলপিং যে ফোরগাট, এখান থেকেই একটা ডাইভার্টিকুলামের মতো ট্রাকিয়াটা সামনে অ্যাপিয়ার করে, এরকম একটা টিউব হিসেবে। বাট এদের মধ্যে কমিউনিকেশন রয়ে যায়, একটা সময় এদের মধ্যে সেপ্টাম ফর্ম হওয়া শুরু হয়, এবং সেপ্টামটা কমপ্লিট হয়ে গেলে এই দুইটা টিউব আলাদা হয়ে যায়। সবাই ক্লিয়ার? একদম ক্লিয়ার সবাই? জি অ্যাকচুয়ালি ভাইয়া। কিভাবে হয়, মানে এই ছবিটা আমি সাইড থেকে যদি তাকাই তাহলে, পাশ থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আমি যদি সামনে থেকে তাকাই তাহলে। আচ্ছা, ওকে, সরি। আচ্ছা, এখন দেখো, আমরা তো এখানে শুধু মাঝখান দিয়ে একটা অংশ দেখালাম, বাট মাইন্ড ইট যে তোমার পিছনের যে গাট টিউবটা, এটা কোনটা? ফোর গাট। সো ফোর গাট কি নিজে কোনো নতুন টিউব, নাকি সে কার কন্টিনিউশন? ফোর ফোর গাট তো হচ্ছে উপর থেকে যে ফেরিঞ্জিয়াল গাট আসতেছে, ফেরিঞ্জিয়াল গাটের কন্টিনিউশন। তো ফোর গাটের থেকে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার ইসোফেগাস, আর সামনে হচ্ছে ট্রাকিয়া। বাট এদের উপরে, ইসোফেগাসের উপরে ফেরিংস আছে না, ফেরিংসটা আসতেছে ফেরিঞ্জিয়াল গাট থেকে। সো ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ফেরিংস অ্যাবাভ। আর এই যে ট্রাকিয়াটা জয়েন্টস উইথ দ্য ল্যারিংস অ্যাবাভ, ঠিক আছে? আর ল্যারিংসটা কোত্থেকে আসে? আমরা যে কয়েকটা ক্লাস পরে পড়বো আমরা, ফ্যারিঞ্জিয়াল আর্চ বা ব্র্যাঙ্কিয়াল আর্চ, সেখানে ফোর্থ এবং সিক্সথ আর্চ থেকে তৈরি হয় তোমার ল্যারিংস। এগুলা তৈরি হয়েই এই ট্রাকিয়ার সাথে জয়েন করে আর কি। তাইলে ট্রাকিয়া ইজ কন্টিনিউয়াস উইথ ল্যারিংস অ্যাবাভ, অ্যান্ড esophagus is continuous with pharynx above.
ঠিক আছে, ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি তাহলে এখন এর পরেরটাতে যাচ্ছি, এর পরের কনসেপ্টে যাচ্ছি। এখন একটু দেখো আমরা কি পড়লাম। আমরা শুধু এতক্ষণ কিন্তু আমরা কোন জার্ম লেয়ার নিয়েছিলাম, আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কিন্তু এন্ডোডার্ম নিয়েছিলাম, এবং এন্ডোডার্ম থেকে কি আসতেছে, ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা আসতেছে, তাই না? ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা আসতেছে মানে লাংসের কি আসতেছে, লাংসের যত পুরা ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি না। এখন তোমরা আমাকে কেউ একজন একটু যে কোনো একটা ট্রাকিয়া বা যে কোনো একটা রেসপিরেটরি ট্রি একটু একটু স্ট্রাকচারটা যদি বলতা, তোমাদের হিস্টোলজি থেকে লাংস পড়ানো হয়েছে? আচ্ছা আমি বলি, সমস্যা নেই। সবচেয়ে ভিতরে থাকে কি সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার, তাই না? কোনো কোনো জায়গায় শেষ দিকে যে এগুলা একটু কিউবয়েডাল হয়ে যায় আর কি, আর অ্যালভিলাসে যে লাইনিং এপিথেলিয়ামটা একদম ফ্ল্যাট হয়ে যায়, তাই না? তোমরা জানো তো এই জিনিসটা, যে ট্রাকিয়াতে জি থাকে ভাইয়া। জি ভাইয়া। সিউডোস্ট্র্যাটিফাইড, আস্তে আস্তে কলামনার হইতে হতে একসময় অ্যালভিলাসে যে একদম লো হয়ে যায়, একদম ফ্ল্যাট হয়ে যায়। এরপরে কি কি থাকে? এরপরে থাকে তোমার মাসেল থাকে, তাই না? তারপর তোমার কার্টিলেজ থাকে। এই তো লেয়ারগুলা, ট্রাকিয়ার লেয়ার তো মানে এমনই না। তারপর ব্রঙ্কিওলেও কি স্মুথ মাসেল থাকে না? তোমার পুরো কন্ডাক্টিং জোনে কি থাকে, লাইনিং মানে হ্যাঁ, এপিথেলিয়াম স্মুথ বাদেও। মাসল হ্যাঁ, তাইলে মেইন কম্পোনেন্ট কি কি একটা সার্কুলেট করে দিবে। মানে কন্ডাক্টিং জোনের মেইন কম্পোনেন্ট কি কি? লাইনিং এপিথেলিয়াম, তারপরে কার্টিলেজ, তারপর মাসেল, এছাড়া অনেক গ্ল্যান্ডও আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? তো মোটামুটি পুরো ট্রাকিয়া ব্রঙ্কিয়াল ট্রিতেই এই চারটা পাওয়া যায়। রেসপিরেটরি পোর্শনে যে বা ব্রঙ্কিওলসে যে আসলে আর কার্টিলেজটা পাওয়া যায় না, বাট বাকি তিনটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায়। তাহলে আমরা কম্পোনেন্টগুলো একটু ভাগ করি, লাইনিং এপিথেলিয়াম, কার্টিলেজ, মাসেল। গ্ল্যান্ডটা বাদ দেই, আমরা মেনলি তিনটা নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, কার্টিলেজ আর মাসেল কেমন টিস্যু? এপিথেলিয়াল টিস্যু না কানেকটিভ টিস্যু? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। আমরা আমাদেরকে যদি চোখ বন্ধ করে বলতে বলে কানেকটিভ টিস্যু কোন জার্ম লেয়ার থেকে আসে, ফ্রম মেসোডার্ম। আর লাইনিং এপিথেলিয়ামটা আসতে পারে তোমার, এটা আসলে তিন জায়গা থেকে আসতে পারে, তবে বডির আউটার লাইনিং এবং ইনার লাইনিং যেহেতু সে ফর্ম করে, সেহেতু সে বেশিরভাগ ক্ষেত্রে আসে একটোডার্ম এবং এন্ডোডার্ম থেকে। যাই হোক, এখানে তোমরা মানে আরে এগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার একটু একটা সেকেন্ড, কি হলো? হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন একটু শোনো, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার আমরা যে এন্ডোডার্ম অফ ফোরগাট পড়লাম এতক্ষণ, মানে আমরা এতক্ষণ যে অংশটুকু ডিরাইভেশন পড়লাম, সেটা আসছে কোন জার্ম লেয়ার থেকে? সেটা আসছে তোমার এন্ডোডার্ম থেকে, তাই না? কারণ ফোরগাট নিয়ে যেহেতু পড়লাম, ব্লু কালার, সেটা অবশ্যই এন্ডোডার্ম থেকে আসছে। তাহলে এন্ডোডার্ম থেকে বা ফোরগাট থেকে কি আসে লাঙের? ফোরগাট থেকে লাঙের যে পুরো ট্রাকিওব্রঙ্কিয়ালটি, সেটার অনলি লাইনিং এপিথেলিয়ামটা আসে, আর কিছু আসে না। লাইনিং এপিথেলিয়াম মানে কি? একদম ভিতরের যে ইনার লেয়ারটা, সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার, এবং যদি কোনো এপিথেলিয়াল গ্ল্যান্ড থেকে থাকে, যেমন মিউকাস গ্ল্যান্ড ইত্যাদি, এগুলা। তাহলে তোমরা এখানে কি বলবা, যে ফোরগাট, এন্ডোডার্ম অফ ফোরগাট। মানে এন্ডোডার্ম তো অনেক বড় একটা জায়গা, কোন জায়গার এন্ডোডার্ম থেকে আসতেছে? তাইলে ফোরগাটের যে এন্ডোডার্ম, সেখান থেকে কি আসতেছে? লাংসের যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, সেটা লাইনিং এপিথেলিয়ামটা আসতেছে। কিন্তু লাংসে তো শুধু লাইনিং এপিথেলিয়াম না, আরো অনেক কিছু আছে। একটু দেখো এখন এই ছবিটা, এই ব্লু কালারটা দিয়ে আমি ইন্ডিকেট করতে চাইছি লাইনিং এপিথেলিয়াম, রেড কালারটা দিয়ে আমি ইন্ডিকেট করতে চাইছি হচ্ছে তোমার মাসল, আর সাদা কালার দিয়ে আমি ইন্ডিকেট করতে চাইছি কার্টিলেজ, ঠিক আছে? তো ব্লু কালারটা কোত্থেকে আসে দেখো, লাইনিং এপিথেলিয়াম কোত্থেকে আসে? কামস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। লাইনিং এপিথেলিয়াম কোথায় কেমন? কন্ডাক্টিং জোনে সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার, আর রেসপিরেটরি জোনে কেমন? সিম্পল স্কোয়ামাস। লাইনিং এপিথেলিয়াম কোথায় কেমন তাইলে? এন্ডোডার্ম অফ ফোরগাট, মানে এন্ডোডার্ম অফ ফোরগাট থেকে আসে, বাট এখানে হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার, আর এখানে হচ্ছে সিম্পল স্কোয়ামাস। আর
এখানে দেখো আমি আগের ছবিতে এই যে গ্রিন কালারটা কি, স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর অরেঞ্জ কালারটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তো লাংসের যে এন্ডোডার্ম এর সাথে সবচেয়ে কাছাকাছি কোন লেয়ারটা থাকে, স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। সো বাকি যে জিনিসগুলো আছে কম্পোনেন্ট, এরা মেসোডার্ম থেকে আসবে, তবে তারা আসবে এই স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম থেকে। তোমরা হয়তো অনেকেই জানো যে অ্যাজ এ হোল যে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্মের কাজ হচ্ছে ভিসেরার যত মাসেল ভেসেল কানেকটিভ টিস্যু আছে সেগুলো তৈরি করা, আর সোমাটোপ্লুরিক ল্যাটারাল প্লেট মেসোডার্মের কাজ হচ্ছে ভিসেরা না বরং লিম্বস এবং বডি ওয়ালে যত মাসেল ভেসেল এবং কানেকটিভ টিস্যু আছে সেগুলো তৈরি করা। তো এখানেও কোনো ব্যতিক্রম না। তোমার এই যে সবুজ যে লেয়ারটা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার, এখান থেকে লাংসের যে মাসেল ভেসেল এবং লাইনিং এপিথেলিয়াম আছে সেগুলো আসবে। তাহলে মাসেল ভেসেল কার্টিলেজ এন্ড কানেকটিভ টিস্যু কোথা থেকে আসতেছে, ফ্রম দ্য স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা ছিল ডেভেলপমেন্ট অফ লাং, ডেভেলপমেন্ট অফ দ্য লাং অথবা ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। এখনো কিন্তু শেষ হয়নি, বাট এতক্ষণ পর্যন্ত যা পড়তেছি ওগুলাই কিন্তু। তো তোমাদেরকে যদি প্রশ্ন আসে, তোমরা হচ্ছে কি কি করবা, তোমরা জাস্ট হচ্ছে যে এরকম ছবিগুলা, যে এই ছবিটা এই ছবিটা এই ছবিটা সিরিয়ালি দিবা, অথবা এই ছবি এই ছবি এই ছবি সিরিয়ালি দিবা, ছোট করে জাস্ট বলে দিবা যে মানে টিবি ডাইভার্টিকুলাম appears in the ventral aspect of the foregut, from it trachea arises, মানে যে from it trachea arises, then যে দুটো ব্রাঞ্চ হয় এখানে অ্যারো দিয়ে বলবো যে from this principal bronchus arises, তারপরে যে ব্রাঞ্চ হয় বলবো যে from this secondary bronchus arises, তারপরে বলবো যে like this 23 more division arises, among them 17 are from form in the uterine life, বাকি 7টা form in the post-natal life up to 8 to 10 year of age। তারপরে লাস্টে এই কথাটা বলবা যে lining epithelium of the lung comes from where, muscle vessel cartilage connective tissue comes from where। মানে এতটুকু পর্যন্ত যা পড়ালাম তা সেটা পরীক্ষার খাতায় তোমরা এই স্টাইলে লিখতে পারো আর কি, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত যা বললাম এটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে কি কি আসে যেন বললেন? যত ভিসেরা বাদে যা কিছু আছে, লিম্ব আছে, আপার লিম্ব, লোয়ার লিম্ব, বডি ওয়াল, থোরাক্সের ওয়াল, চেস্ট ওয়াল, থোরাক্সের যে বোনস, রিবসের মধ্যে যে মাসেল, অ্যাবডোমেনের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ব্যাক, ঠিক আছে, এগুলা মানে ভিসেরা বাদে বাকি যত জায়গায় তুমি মাসেল ভেসেল বোন দেখবা ওগুলা সব আসবে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে, এক্সেপ্ট হেড নেক রিজিয়ন। হেড নেক রিজিয়নটা আসে নিউরাল ক্রিস্টাল থেকে, ওইটা আমি বলবো পরে। যাক, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আর? নাই আই গেস। এরপরে খুবই সহজ, দেখো আমরা তো হচ্ছে তোমার লাংসটা পেয়ে গেলাম। আচ্ছা ওয়েট, ইজ দ্যাট ইট? সরি, আচ্ছা হ্যাঁ, আর বেশি নাই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, এরপর দেখো লাংসটা আমরা পাইলাম। ট্রাকিওইসোফেগাল ফিস্টুলাটা নিয়ে কি বলেছিলেন? আচ্ছা, যদি ট্রাকিয়া আর ইসোফেগাসের মধ্যে যে সেপ্টামটা এটা ঠিকমতো না ডেভেলপ করে, তখন ট্রাকিয়া আর ইসোফেগাসের মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন রয়ে যায়, পারসিস্ট করে। এটাকেই আমরা বলি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। এটা আমরা পরের ক্লাসে ভালো করে পড়বো যখন আমরা কনজেটাল অ্যানোমালিগুলো পড়বো, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ওকে। বাট ফিস্টুলা মানে হচ্ছে abnormal communication between two different cavities বা tubes, ঠিক আছে, any abnormal communication between two different places বা two different tubes, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর কিছু নাই, তোমরা যেটা দেখবা যে ধরো এই তো ছিল আমার লাংসটা, তো লাংসের বাইরে আরো কি আছে, এই গ্রিন কালারের সোমাটোপ্লুরিক লেয়ার আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার আর অরেঞ্জ কালারের সোমাটোপ্লুরিক লেয়ার। এই গ্রিনটা থেকে আলটিমেটলি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার আসে, আর কমলাটা থেকে আলটিমেটলি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক কি বলতেছি আমি, দাঁড়াও, গ্রিনটা থেকে আলটিমেটলি আসে ভিসেরাল প্লুরা, আর অরেঞ্জটা থেকে আলটিমেটলি আসে প্যারাটাল প্লুরা।
আচ্ছা, আমি তো এটা ভালো করে আঁকছিলাম, এখানে আর ছবি পাওয়া যাচ্ছে না কেন? একটু ওয়েট, আমি একটু দেখি। একটু তোমরা কাইন্ডলি একটা মিনিট একটু হোল্ড করো। ছবি দেখাতে পারলে আসলে তোমাদের জন্য ভালো হতো। একটু কাইন্ডলি আমাকে একটা সেকেন্ড টাইম দাও। তো আঁকছিলাম, একে কি এখানে কপি করি নেই? আশা করি দেখো, এই সাইডটা একটু খেয়াল করো। সবাই দেখতে পাচ্ছো ছবি? যা মানে আমি কি দেখাচ্ছি সবাই দেখতে পাচ্ছো? স্লাইড মানে স্লাইড জি না, মানে ভাইয়া, একটা ড্রয়িং দেখা টাইপ আর যাচ্ছে। কি, ড্রয়িং টাইপ আর কি। আচ্ছা আচ্ছা, দেখো একটু এই ছবিটা একটু দেখো। লাংটা তৈরি হয়ে গেল, তারপর কি হয় তোমার, এই যে স্প্ল্যাঙ্কটোফোরিক লেয়ারটা আস্তে আস্তে লাংয়ের সাথে একদম চারদিকে আষ্টে পৃষ্ঠে জড়াতে শুরু করে। ঠিক আছে? কি রে? আচ্ছা হ্যাঁ, সোমাটোপ্লুরিক মানে স্প্ল্যাঙ্কটোফোরিক লেয়ারটা ডেভেলপিং লাংয়ের চারপাশে মানে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়াতে শুরু করে। এখান থেকে আলটিমেটলি ভিসেরাল প্লুরাটা তৈরি হয়। আর বাইরে যে কমলা লেয়ারটা, এটা থাকে এর বাইরে বাইরে, এখান থেকে তৈরি হয় প্যারাইটাল প্লুরা। তাহলে আবার বলি, মানে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এখান থেকে আসে তোমার ভিসাল প্লুরা। আর স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এখান থেকে আসে প্যারাইটাল প্লুরা। ভিসাল প্লুরাটা একদম ইন্টিমেটলি ভাইয়া উল্টা হলো না? সরি সরি, আচ্ছা যাই হোক, তোমরা যদি ঠিকটা জানো তাহলে হবে, আমার বারবার বলতে ইয়ে হয়ে যাচ্ছে। স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এটা থাকে ইমিডিয়েটলি অ্যাডহেরেন্ট টু দ্য লাং, এখান থেকে আসবে তোমার ভিসেরাল প্লুরা। আর এর বাইরের যে লেয়ারটা, এখান থেকে আসবে তোমার প্যারাটাল প্লুরা। ঠিক আছে? শুরুতে প্লুরাল ক্যাভিটিটা এরকম থাকে, লাংটা এর মধ্যে ঢুকতে চায়, ঢুকতে ঢুকতে এক সময় প্লুরাল ক্যাভিটিটা এরকম হয়ে যায়, লাস্টে একদম এরকম হয়ে যায়, একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। জড়িয়ে থাকার পরও একটা লেয়ার থাকে একদম লাংয়ের অ্যাডজাসেন্ট, এই লেয়ারটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। আর বাইরে বাইরে যে লেয়ারটা থাকে, এই লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। এত কিছু এখন আর না জানলেও চলবে, জাস্ট এটাই জেনে নাও যে প্লুরার ডেভেলপমেন্টটা কি। সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে হচ্ছে তোমার স্প্ল্যাঙ্কনোপ্লুরিক, আরে ধুর, স্প্ল্যাঙ্কটোপোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে ভিসেরাল প্লুরা। আর সোমাটোপ্লুরিক লেয়ার থেকে আসে প্যারাটাল প্লুরা। আচ্ছা, আমি লাংস আর প্লুরার ডেভেলপমেন্টটা বললাম, এটুকু নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা এখন তাহলে আমি লাংয়ের মানে আমি হচ্ছে লাংয়ের ডেভেলপমেন্টটা বললাম, শুধু কোয়েশ্চেনটা খেয়াল রাখো, জাস্ট ডেভেলপমেন্ট অফ লাং, আর কিন্তু কিছু না। বাট তোমাদের পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসবে একটু অন্যভাবে, যে রাইট ডাউন দ্য development of the respiratory system, write down the maturation of the lung. সো খুবই আলাদা আলাদা ভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন খেয়াল করতে হবে, এবং অ্যান্সারটা কোনটার জন্য কি হবে সেটাও খেয়াল করতে হবে। যাই হোক, এখন দেখো, আমরা লাংয়ের ডেভেলপমেন্টটা পড়ে ফেললাম জাস্ট বাইরে থেকে, বাইরে থেকে লাংটা কিভাবে ডিভিশন হয়ে হয়ে কোন লেয়ার থেকে এসে সেটা। বাট এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যাচুরেশন অফ দ্য লাং, এটা আলাদা করে আসে, রাইট অন দ্য ম্যাচুরেশন অফ দ্য লাং। আচ্ছা আমি একটু একটা টেকনিক একটু তোমাদেরকে বলে দিই কি কি কোয়েশ্চেন আসবে। ডেভেলপমেন্ট অফ লাং আসবে, ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম আসবে, বা হ্যাঁ আরেকটা হচ্ছে তোমার শুধু ম্যাচুরেশন অফ লাং আসবে, ম্যাচুরেশন অফ লাং আসবে। তো ডেভেলপমেন্ট অফ লাং বললে তোমরা হচ্ছে শুরু থেকে যা বললাম সেটা, মানে মানে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি প্লাস ম্যাচুরেশন, এ পুরোটা বলবা। ম্যাচুরেশনে কিন্তু আমি এখনো দেখাই নাই। যদি আসে ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম, তাহলে তোমরা ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি প্লাস ম্যাচুরেশনটার পাশাপাশি ছোট করে একটু নোট লিখে দিবা যে ল্যারিংস কামস ফ্রম ফোর্থ, larynx comes from the fourth and sixth pharyngeal arch.
বাকিটা সেম থাকবে। আর ম্যাচুরেশন অফ লাং আসলে শুধু ম্যাচুরেশন অফ লাং, যেটা আমরা এখন পড়ব। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাচুরেশন অফ লাংটা একটু পড়ি। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে, এটা খুবই মনোযোগ দিয়ে তোমরা একটু শুনো। আচ্ছা, শুরুতে আমরা কি দেখলাম যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা ডিভাইড হচ্ছে, তাই না? এরকম করে ডিভাইড হচ্ছে। তো শুরুতে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন থাকে? শুরুতে এই যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, এটাকে দেখতে একটা এমন দেখায়। কেমন দেখো? ইট ইজ ফিল্ড উইথ টল কলামনার সেল। দেখো টল কলামনার সেল দেখা যাচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কোনো লুমেন দেখা যাচ্ছে না। মানে যত ডিভিশন হয় সবগুলো সলিড থাকে, একদম সলিড সলিড থাকে। কেন সলিড থাকে? কারণ দুই পাশে টল কলামনার সেল থাকে, এজন্য এদের মাঝে কোনো গ্যাপ থাকে না। মানে টল কলামনার সেল দিয়ে ট্রাকিওব্রঙ্কিয়াল টিউব ফিল্ড আপ থাকে এবং কোনো লুমেন থাকে না, একটা সলিড টিউব থাকে। এই স্টেজটার নাম হচ্ছে সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ। এই স্টেজটা কবে থেকে কবে থাকে? ফ্রম দ্য 5th উইক টু 16th উইক, অর্থাৎ এর মানে অলমোস্ট 4 উইক বা 5th উইক থেকে লাং ডেভেলপমেন্টটা শুরু হয়। এর মধ্যে প্রথম যে সময়টা 5 সপ্তাহ থেকে 16 সপ্তাহ, এই সময়টাকে বলা হয় সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ। কি বললাম? সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ। কেমন হয় সেটা? টল কলামনার সেল দিয়ে ভর্তি থাকে, কোনো লুমেন থাকে না, এবং একটা সলিড টিউব হয়ে থাকে, পুরো জিনিসটা সলিড টিউব হয়ে থাকে। আচ্ছা, এই সময়টাতে মানে পুরো সময়টাতেই তো লাংটা আস্তে আস্তে ডিভাইড হচ্ছে, ট্রাকিওব্রঙ্কিয়ালটা ডিভাইড হচ্ছে। তো এই সময় কোন পর্যন্ত ডিভিশন শেষ হয়? ট্রাকিয়া প্রাইমারি সেকেন্ডারি থেকে শুরু করে 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 টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত ডিভিশন হয়ে থাকে এই স্টেজে। এই স্টেজ শেষে মানে 16th উইকে তুমি টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত পাবা, বাট এরপরে যে ডিভিশনগুলা ওগুলা এখনো হয় নাই, ওগুলা সামনে হবে। তাহলে এই ছিল সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ। সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি আমি সেটাই বলেছি, যে লাং যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিছু স্টেজ থাকে। শুরু স্টেজটাতে কোনো লুমেন থাকে না পুরো ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিতে। কেন? কারণ সেলগুলা টল সেল, এক সাইডে সেল আরেক সাইডকে টাচ করে, মাঝে কোনো লুমেন থাকে না। এটার নাম হচ্ছে সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ। এটা ডিউরেশন হচ্ছে 5 উইকস থেকে 16 উইকস, এবং এই সময় কতটুকু পর্যন্ত ডিভিশন কমপ্লিট হয়? আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউলস। আচ্ছা, আমরা এরপর স্টেজে যাই, স্টেজ 2। ভাইয়া এর নাম সিউডো গ্ল্যান্ডুলার কেন হলো? মানে ফলস গ্ল্যান্ড এরকম কিছু? আচ্ছা, যে কোনো একটা গ্ল্যান্ডের লাইনিং এপিথেলিয়াম ইউজুয়ালি কলামনার হয়, সেটা কি তোমরা জানো? বেশিরভাগ ক্ষেত্রেই গ্ল্যান্ডের লাইনিং কলামনার হয় এবং ডাক্টের লাইনিংও কলামনার হয়। ঠিক আছে? তোমরা কি গ্ল্যান্ড এবং ডাক্ট পড়েছো না? এপিথেলিয়ামের সাথে যদি কানেকশন থাকে ওইটাই এক্সোক্রাইন গ্ল্যান্ড। যাই হোক, গ্ল্যান্ডের সেলগুলা ইউজুয়ালি এরকম কলামনার হয়, অনেক ক্ষেত্রে কিউবয়েডালও হয়। যাই হোক, এরকম থাকে আর কি তখন। তো এই সেলগুলাকে দেখতেও মাইক্রোস্কোপিক্যালি গ্ল্যান্ডের মতো দেখায়, বুঝছো? গ্ল্যান্ডের ডাক্টের মতো দেখায়। ঠিক আছে? এই জন্য বিজ্ঞানীরা অনেক সময় এটাকে একটা গ্ল্যান্ড বলে ভুল করে, কিন্তু এটা কোনো গ্ল্যান্ড না। ঠিক আছে? এটাকে মাইক্রোস্কোপিক্যালি দেখতে গ্ল্যান্ড মনে হয়, এই জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্ল্যান্ড না এই স্টেজটাতে। এই জন্য এটাকে সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ বলে। ঠিক আছে আপু? এটা জাস্ট দেখতে চোখের দেখা দেখে নামকরণ করা হয়েছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে। আর নামকরণ নিয়ে তোমরা বেশি মাথা ঘামাবে না, নাম কেন হইছে এটা আসলে অনেক রকম ব্যাখ্যা আছে, বাট মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো যে এই স্টেজে এই যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিকে মাইক্রোস্কোপের নিচে দেখতে গ্ল্যান্ডের মতো দেখায়। আচ্ছা, স্টেজ 2 দেখো একটু। স্টেজ 2 তে দেখো কি হইছে। আমাদের যে কলামনার সেলগুলো ছিল এগুলো এখন সব কিউবয়েডাল হয়ে গেছে, এবং কিউবয়েডাল হতে কি সুবিধা হইছে? এদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হয়েছে, এই টিউবে একটা লুমেন তৈরি হয়েছে, মানে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিতে একটা লুমেন তৈরি হয়েছে, এখান দিয়ে এখন জিনিসপত্র যাওয়া আসা করতে পারবে। এই যে মানে আমাদের বডিতে অনেক টিউবই শুরুতে সলিড থাকে। তুমি তোমার মানে বলো, তোমার ধরো বাইল ডাক্ট, তারপরে তোমার হচ্ছে ইসোফেগাস, ইভেন কি আমরা যে ব্লাড ভেসেলগুলো বলি, এগুলো সবই আমাদের বডির বেশিরভাগ টিউবই শুরুতে এরকম সলিড থাকে। একটা সময় ওদের মধ্যে
ফাঁকা লুমেন তৈরি হয়। এই একটা সলিড টিউব থেকে ফাঁকা লুমেন তৈরি হওয়াকে বলে ক্যানালাইজেশন। তাহলে এখানেও সেলগুলা ছোট হয়ে ক্যানালাইজেশন হচ্ছে, একটা লুমেন তৈরি হয়েছে। এই স্টেজটাকে বলা হয় ক্যানালিকুলার স্টেজ। ছবি দেখে তোমরা বুঝতে পারতেছো যে ক্যানালটা ছোট হয়ে গেছে, সরি একটা ক্যানাল ফর্ম হয়েছে বা লুমেন ফর্ম হয়েছে, এবং সেলগুলা কিউবাটাল হয়ে গেছে। এটা ডিউরেশনটা কবে থেকে কবে? 16th to 26 উইকস। এটা ডিউরেশনটা হচ্ছে 16th to 26 উইকস। এবং এই সময় কোন পর্যন্ত ডিভিশন হয়? আগেরটাতে পড়ছিলাম আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল, এখানে টার্মিনাল ব্রঙ্কিউলের পরে রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপরে অ্যালভিওলার ডাক্ট, এই পর্যন্ত ডিভিশন সম্পন্ন হয় এই স্টেজে। তাহলে এই স্টেজটা কোন সময়, এই স্টেজটা অ্যাকচুয়ালি কেমন দেখায় এবং এই স্টেজে কতটুকু ডিভিশন সম্পন্ন হয় সেটা বললাম। সবাইকে বুঝতে পেরেছো ক্লিয়ারলি এ পর্যন্ত? স্টেজ 2 লাং ম্যাচুরেশনের স্টেজ 2 নাম হচ্ছে ক্যানালিকুলার স্টেজ। এটা কিন্তু নাম, নেম অফ দ্য স্টেজ, ক্যানালিকুলার স্টেজ। সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত? হ্যাঁ, নেটওয়ার্ক চলে গেল। এখানে কি হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল আর অ্যালভিওলার ডাক্ট এই দুইটা হচ্ছে এই স্টেজের মধ্যে পড়তেছে? রেসপিরেটরি ব্রঙ্কিউল আর অ্যালভিওলার ডাক্ট আমি বলি 5 সপ্তাহ থেকে 16 সপ্তাহ পর্যন্ত এতটুকু ফর্ম হয়েছিল, তাই না? আর এখন যে আরো যে 10 সপ্তাহ পার হয়ে গেল, এই 10 সপ্তাহে এগুলা ফর্ম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ 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 বলো। ভাইয়া ক্যানালাইজেশনটা যে হয় এটা কি মানে ইন্ট্রালুমেনের যে সেল ডেথ এটার জন্য হয়, নাকি সেলগুলো কলামনারটা কিউবাইডাল হয়ে যাচ্ছে জন্য আচ্ছা সাইজ হ্যাঁ, ছোট তুমি একটা হয়ে ভালো কথা lumen তৈরি বলেছো ভাইয়া। আমাদের বডিতে অনেক লুমেন শুরুতে সলিড থাকে, তারপরে তারা ক্যানালাইজেশন হয়ে যায়। এখন ক্যানালাইজেশনের অনেক রকম মেথড আছে, হ্যাঁ। যেমন বাইল ডাক্টে ক্যানালাইজেশন হয় ভায়া অ্যাপোপ্টোসিস অফ দ্য লুমিনাল মানে অফ দ্য সেলস, হ্যাঁ। বাট লাংয়ের ক্যানালাইজেশনটা হয় বাই ডিক্রিজিং দ্য হাইট অফ দ্য সেলস, ঠিক আছে ভাইয়া? আরো অনেক জায়গা আছে যেখানে ইন্টারলুমিনাল সেল ডেথ হয়ে ক্যানাল ফর্ম হয়, বাট দ্যাট ইজ নট দিস প্লেস, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, ওকে। আর কারো কারো হয়তো নেটওয়ার্ক খারাপ, আশা করি যে ভিডিওটা পেলে তোমরা গ্যাপগুলো ফিল আপ করে নিতে পারবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে লাং ম্যাচুরেশন স্টেজ 3। এটা একটু ইম্পর্টেন্ট, খুব একটু টেকনিক্যাল, একটু মনোযোগ দিয়ে শুনো। দেখো, আগে এই দিকটা খেয়াল করে একটু, এই দিকটা খেয়াল করে একটু। আমরা সিউডো গ্ল্যান্ডুলার পর্যন্ত পেয়েছিলাম এই অংশটা আপ টু 16 উইক। তারপর 26 সপ্তাহ পর্যন্ত পেয়েছিলাম অ্যালভিওলার ডাক্ট পর্যন্ত। এরপরে দেখো 26 উইকস টু বার্থ, এই পুরাটা হচ্ছে স্টেজ 3। কি হয় এই সপ্তাহগুলোতে একটু দেখো। টার্মিনাল স্যাক নামে একটা জিনিস ফর্ম হয়, হুইচ আর নাথিং বাট দ্য প্রিমিটিভ অ্যালভিওলাই। ধরো আপ টু দ্যাট পয়েন্ট, ধরো এটা হচ্ছে ধরো একটা অ্যালভিওলার ডাক্ট। ধরো অ্যালভিওলার ডাক্টটা ফর্ম হয়েছিল কোন স্টেজে? যে থার্ড স্টেজ, সেকেন্ড স্টেজে বা ক্যানালিকুলার স্টেজে। থার্ড স্টেজে যে নতুন জিনিসটা হয় যে অ্যালভিওলার ডাক্টগুলা থেকে টার্মিনাল স্যাক বা প্রিমিটিভ অ্যালভিওলাই ফর্ম হয়। তাহলে নতুন কি আসলো এখানে? টার্মিনাল স্যাক বা প্রিমিটিভ অ্যালভিওলাই। দেখো তাইলে এই স্টেজটার নামও টার্মিনাল স্যাক স্টেজ। এটা ডিউরেশন কখন? 26 উইকস থেকে বার্থ পর্যন্ত। স্টেজটার নাম কি? টার্মিনাল স্যাক স্টেজ। টার্মিনাল স্যাক স্টেজে কি হয় দেখো, ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি যেটা এতদিন ডিভিশন হয়ে আসতেছিল, এটা আলটিমেটলি একটা শেষ পায়। এটা ডিভিশনটা শেষ হয়, ইন্ট্রাইউটেরিন লাইফে ডিভিশন শেষ হয়, এন্ডস ইন টার্মিনাল স্যাক। এবং টার্মিনাল স্যাকটা হচ্ছে নাথিং বাট দ্য প্রিমিটিভ অ্যালভিওলাই। এটা কি দিয়ে লাইন বাই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, একদম ফ্ল্যাটেন্ড সেল। এবং এই ফ্ল্যাটেন্ড সেলগুলোকে বলা হয় নিউমোসাইট। এবং এই টার্মিনাল যে স্যাক বা প্রিমিটিভ অ্যালভিওলাই এগুলা কাদের সংস্পর্শে চলে আসে, অথবা উল্টাভাবে বললে এই টার্মিনাল স্যাকের কাছাকাছি কারা চলে আসে? কিছু ক্যাপিলারি বা কিছু ব্লাড ভেসেল চলে আসে, ঠিক আছে? তাহলে টার্মিনাল স্যাকগুলাতে কি কি হইলো দেখো।
ফার্স্টে এতদিন পর্যন্ত তো ডিভিশন হয়ে যাচ্ছিল, এতদিন শেষে একটা টার্মিনাল স্যাক ফর্ম হচ্ছে। এই টার্মিনাল স্যাক পর্যন্ত এসেই 17 ডিভিশন এর মানে 17 জেনারেশনের ডিভিশন শেষ হয়ে যায়। বাড়তে এই টার্মিনাল স্যাক পর্যন্তই হয়, আর কিছু হয় না। এবং টার্মিনাল স্যাকটা কি? ইট ইজ নাথিং বাট দ্য প্রিমিটিভ অ্যালভিওলাই। টার্মিনাল স্যাক বা এটার বৈশিষ্ট্যটা কি? এক, এখানে ফ্ল্যাটেন্ড সেল থাকে যাদেরকে বলা হয় নিউমোসাইট, এগুলা স্কোয়ামাস সেল। দুই, এদের সাথে ক্যাপিলারি একদম ক্লোজ কন্টাক্ট এস্টাবলিশ করে। আলটিমেট উদ্দেশ্যটা কি? নিউমোসাইট একদম ফ্ল্যাট, আবার ক্যাপিলারি একদম কাছাকাছি, সো একটা রেসপিরেটরি মেমব্রেন এস্টাবলিশ হয়। তোমরা সবাই রেসপিরেটরি মেমব্রেন জানো। রেসপিরেটরি মেমব্রেন এস্টাবলিশ হয় কেন? ফর গ্যাস এক্সচেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, এই যে নিউমোসাইট আবার দুই রকম। একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট যারা ফ্ল্যাটেন্ড, আর টাইপ 2 নিউমোসাইট যারা ফ্ল্যাটেন্ড না। টাইপ 2 নিউমোসাইট হচ্ছে ওদের কাজ হচ্ছে সারফেক্টেন্ট সিক্রেশন করা, আর কিছু না। হ্যাঁ, আরো কাজ আছে, মানে ইম্পর্টেন্ট কাজ আজকের জন্য যেটা মনে রাখবে সেটা হচ্ছে সারফেক্টেন্ট সিক্রেশন করা। আচ্ছা, এটা যেহেতু একটু ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের যে কোনো একজনকে একটু ভলান্টিয়ার করতে বলবো যে এটা সামারাইজ করে দিতে। এই স্টেজটা, টার্মিনাল স্যাক স্টেজটা আমাকে একটু সামারাইজ করো, আমি কি বললাম। যে কোনো একজন আমাকে একটু বলো, তোমরা মানে তোমাদের ভাষায় একটু আমাকে বলো যে এই স্টেজটাতে কি হয়। সরি, কেউ একজন একটু ভলান্টিয়ার করো কাইন্ডলি। এটাই শেষ না? আচ্ছা, এটার পরের স্লাইডটাই শেষ স্লাইড, সো খুব বেশি বাকি নাই। কেউ কি বলবা? কেউ কি বুঝতে পারছো নাকি আমি আবার বলবো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে তুমি ভাইয়া তুমি একটু সামারাইজ করো এই স্টেজটা, যা স্টেজ 3টা। এটা যেহেতু একটু গ্যাঞ্জাম ছিল, একটু বড় ছিল, এই জন্য। ভাইয়া, টার্মিনাল স্যাক পর্যন্ত যে ডেভেলপমেন্টটা হয় সেটা হচ্ছে ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রিটা ফাইনালি ডিভিশন কমপ্লিট করে, এবং টার্মিনাল স্যাক একদম এটা এন্ডিং এ এসে একটা স্যাক তৈরি হয় যেটাকে বলা হয় টার্মিনাল স্যাক। টার্মিনাল স্যাক আর কিছুই না, এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ অ্যালভিওলাই। এবং টার্মিনাল স্যাকের পার্টে এসে এখানে যে লাইনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এটা সিম্পল স্কোয়ামাস একদম ফ্ল্যাট সেলে তৈরি হয়ে যায়, এবং এর মধ্যে দুটো ডিফারেন্ট টাইপের সেল বা দুটো ডিফারেন্ট টাইপের লাইনিং এপিথেলিয়াল সেল তৈরি হয়। একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট যেটার ফাংশন হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ করা, আর আরেকটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট যেটা হচ্ছে আফটার বার্থ আপনার হচ্ছে মানে বার্থের সময় সারফেক্টেন্ট সিক্রিট করবে গ্যাসিয়াস এক্সচেঞ্জকে হচ্ছে মানে রিইনফোর্স করার জন্য। আচ্ছা, এটা আর আসলে এই সময় হচ্ছে একটু কি শোনো ভাইয়া। আপনার ট্রেকিয়ার হ্যালো পুরোপুরি। তালহা, শোনো, আফটার বার্থ না, এটা জি ভাই, ইন্ট্রাইউটার জি ভাই। লাইফের 6 মাস থেকে 6th মান্থ থেকে শুরু হয়। হ্যাঁ, আফটার বার্থ বইলো না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি ভাই, মানে 32nd উইক থেকে, 32nd 32 উইক উইকস না, থেকে, জি অ্যাকচুয়ালি ভাই। আমি বলি, তারপর এটা শুরু করে তোমার 6 মান্থ বা 24 বা 5 উইক থেকে, বাট অ্যাডেকুয়েট হয় সেটা 34 উইকসে এসে, ঠিক আছে? এগুলো পরের ক্লাসে বলবো ভালো করে, তবে জাস্ট এটা জেনে রাখো যে সারফেক্টেড ইন্ট্রাইউটার লাইফেই শুরু হয়। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর তুমি কন্টিনিউ করো, শেষ করো। জি ভাই। তারপর ভাইয়া এখানে হচ্ছে আপনার ট্রেকিয়ার ডিভিশন, জেনারেশনাল ডিভিশনটা শেষ হয়, যেখানে অ্যালভিওলার ডাক থেকে টার্মিনাল স্যাক পর্যন্ত ডিভিশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে এতটুকু পর্যন্ত স্টেজে এটা হচ্ছে এখানে হল্ট হয়ে যায়। এবং এই সময়টাতে টার্মিনাল স্যাকের চারপাশে আপনার হচ্ছে এটা মানে ক্যাপিলারিজ এর ক্লোজ কন্ট্যাক্টে আসতে থাকে, লাংয়ের ভিতর যে ক্যাপিলারি মানে সাপ্লাই আসতে থাকে সেই হ্যাঁ, ক্যাপিলারিজ এর কন্ট্যাক্টে আসে। আচ্ছা আচ্ছা, তুমি ফার্স্টে একটা কথা বলেছো যেটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না। সেই কথাটা ছিল যে টার্মিনাল স্যাকি লাংয়ের লাস্ট ডিভিশন। এভাবে বলবা না, বলবা যে দিস ইজ দ্য লাস্ট ডিভিশন দ্যাট অকার্স ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ, ঠিক আছে? এভাবে বলবা, কারণ জি ভাই। এটা মানে ধরে নাও যে এটাই 17th ডিভিশন। হ্যাঁ, বাট এরপরে কিন্তু আরো 6টা রয়ে যায় যেগুলা বাচ্চা জন্মের পর অ্যাটলিস্ট 8 থেকে 10 বছর লাগবে সব শেষ হতে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই, ঠিক আছে, ভালো বলেছো ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো লাং ম্যাচুরেশন স্টেজ 4। এটা খুবই সহজ, এখানে আমাদের কাজ খুবই কম। আমরা তো আগে বার্থ পর্যন্ত বলেই দিয়েছি, এবং এই যে এই পুরো ছবিটাই আমি এই সাদা গোলটার মধ্যে ঢুকায় রাখছি। এটা নতুন কিছু না। দেখো স্টেজ 4টা কি? স্টেজ 4টা এটা হচ্ছে 8 মান্থস থেকে শুরু হয়ে একদম চাইল্ডহুড পর্যন্ত চলে, এবং কমপ্লিট হয় কবে? 10 বছর বয়সে, ম্যাক্সিমাম 10 বছর বয়স লাগে কমপ্লিট হইতে। এটাই হচ্ছে স্টেজ 4।
স্টেজের নাম হচ্ছে অ্যালভিওলার স্টেজ। কি নাম স্টেজের? অ্যালভিওলার স্টেজ। এই স্টেজে কি হয় দেখো, অ্যালভিওলাই বিকামস মোর ম্যাচিওর, মোর ব্রাঞ্চিং অকার্স, মানে 17টা তো ডিভিশন হয়েছিল, বাকি 6টাও হওয়া শুরু করে, অ্যান্ড মোর ম্যাচুরেশন অকার্স ফর বেটার গ্যাস এক্সচেঞ্জ। সো এই হচ্ছে অ্যালভিওলার স্টেজ। তাহলে অ্যালভিওলার স্টেজটা কিছুই না, এটা বার্থের পর 8 মাস থেকে শুরু হয়, অলমোস্ট 8 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করে। এটার নাম অ্যালভিওলার স্টেজ। এখানে কি হয়, অ্যালভিওলাইগুলো মোর ম্যাচিউর হয়, ফার্দার ব্রাঞ্চিং হয় ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, এবং বেটার গ্যাস এক্সচেঞ্জ ক্যাপাবিলিটি হয়ে যায় আরো ফার্দার ম্যাচুরেশনের ফলে। তাহলে 4টা স্টেজ, সিউডোগ্ল্যান্ডুলার, ক্যানালিকুলার, তারপর হচ্ছে তোমার টার্মিনাল স্যাক স্টেজ, আর হচ্ছে অ্যালভিওলার স্টেজ। এর মধ্যে 3টা হচ্ছে জন্মের আগেই, এটা হচ্ছে জন্মের পরে। তাহলে জন্মের পরেও অনেক কাজ হয়, বিরাট বড় একটা কাজ। এবং এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কাছে কি মনে হয় আমাদের লাঙে তোমার একদম ট্রাকিয়া থেকে শুরু করে তোমার সাপোজ অ্যালভিওলার ডাক্ট পর্যন্ত যতটুকু সারফেস এরিয়া, আর অনলি অ্যালভিওলাস এতটুকু সারফেস এরিয়া, কোনটার সারফেস এরিয়াটা বেশি কেউ বলো তো? অ্যালভিওলাসের সারফেস এরিয়াটা এই তার আগের 23 জেনারেশনের কম্বাইন্ড সারফেস এরিয়া থেকে বেশি, এটা এতটাই নিউমারাস। এজন্য এই 4th স্টেজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রতিটা অ্যালভিওলাই কিছু না কিছু ম্যাচিউর করে, এবং অ্যালভিওলাই যেহেতু মানে প্রতি লাঙে মনে হয় 1 লাখ না কয় লাখ আছে, আমি এটা খেয়াল নাই, তো কিউমুলেটিভ ইফেক্টটা অনেক বেশি। সো অ্যালভিওলার স্টেজটা জন্মের পরে অনেক ইম্পর্টেন্ট। তো বাচ্চা যে খেলাধুলা করে ছোটবেলায়, 100 মিলিয়ন হলো। আচ্ছা হ্যাঁ, তাহলে 200 মিলিয়ন, আমি তাহলে নেফ্রনের সংখ্যা বলছি 1 মিলিয়ন। যাই হোক আর সমস্যা নাই, তোমরা জানলেই হইলো, আমার ঠিক খেয়াল নাই, আমি অনেক আগে পড়ছি। আচ্ছা ঠিক আছে, মানে এই স্টেজটা অনেক ইম্পর্টেন্ট, আমরা পরের ক্লাসে এগুলো আরো ভালো করে পড়বো, আজকের ক্লাসে আর কিছু নেই। এখন এটা তো অলরেডি বলেছি 23 জেনারেশন, এর মধ্যে 17 জেনারেশন ইন্টিগ্রেটেড লাইফে, 6th মানে 6টা জেনারেশন হচ্ছে আফটার বার্থ। ইন্টিগ্রেটেড লাইফে লাস্ট কি ফর্ম হয়? টার্মিনাল স্যাক। এবং এই তো আচ্ছা, তোমরা কেউ একজন একটু রেসপিরেটরি ইউনিটের কম্পোনেন্ট গুলো বলো তো একটু, রেসপিরেটরি ব্রঙ্কিওলের পর কি থাকে? অ্যালভিওলার ডাক্ট, এট্রিয়াম, অ্যালভিওলার স্যাক আর 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 respiratory আর আচ্ছা দেখো, তাহলে টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, এট্রিয়াম, অ্যালভিওলার স্যাক, তারপর অ্যালভিওলাস। আচ্ছা একটু দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ দেখো, রেসপিরেটরি ব্রঙ্কিউল আর অ্যালভিওলার ডাক্ট। আচ্ছা অ্যালভিওলার ডাক্ট দেখো, এই পর্যন্ত ফর্ম হয় হচ্ছে তোমার, মানে এই পর্যন্ত কি অ্যালভিওলার ডাক্টটাই টার্মিনাল স্যাক হিসেবে প্রেজেন্ট থাকে, বাট ফার্দার অ্যালভিওলার স্টেজে প্রত্যেকটা টার্মিনাল স্যাক থেকে অ্যাট্রিয়াম তৈরি হয়, অ্যালভিওলার স্যাক তৈরি হয়, অ্যালভিওলাস তৈরি হয়, অনেক কাজ বাকি, আরো অনেক সারফেস এরিয়া। সো এই যে 3টা ডিভিশন, মানে এখানে 3টা যদিও দেখানো হয়েছে, ভিতরে ভিতরে মনে হয় আরো কোনো জায়গায় আরো 3টা বাদ পড়ে। সো মোট 6টা জেনারেশন এগুলো ডেভেলপ করে আফটার বার্থ। আচ্ছা এই পর্যন্ত আমি যা পড়াইলাম, আমার ক্লাস আজকে শেষ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ওই যে দুইটা যে কোশ্চেন ছিল না, যে ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম আর হচ্ছে মেনশন ম্যাচুরেশন অফ হচ্ছে আচ্ছা লাং। হ্যাঁ, তো যদি কোয়েশ্চেন রেসপিরেটরি আসে, সিস্টেম যদি কোয়েশ্চেন আসে যে ডেভেলপমেন্ট মানে হোয়াট ইজ দ্য ম্যাচুরেশন অফ লাং, তখন শুধু এই যে 4টা জেনারেশন যে বললা না, সরি 4টা স্টেজ লাস্টে, এই 4টা স্টেজ দিতে হবে। কিন্তু যদি আর কোনো কোয়েশ্চেন আসে, সেটা ম্যাচুরেশন অফ লাং, সরি মানে সেটা যদি হয় যে ডেভেলপমেন্ট অফ দ্য লাং, আর যদি ভাই রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট আসে, তখন যে ট্রাকিওব্রঙ্কিয়াল লাং এর ডেভেলপ করে, তো হ্যাঁ লাং এর ভাই ডেভেলপমেন্ট বলবা। ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রির ডেভেলপমেন্টটা কি হচ্ছে লাং এর ডেভেলপমেন্টটার মতো, ওই যে লাইনিং এপিথেলিয়াম দিয়ে হ্যাঁ এন্ডোডার্ম অফ ফোরগাট বলবো, হ্যাঁ আর হ্যাঁ মাসল ভেসেল যা যা আছে হ্যাঁ ওগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্প্ল্যাঙ্কোপিউরিক লেয়ার অফ ল্যাটারাল হ্যাঁ, তোমরা মানে তোমরা ওইখানে কি লিখবা যে লাংয়ের ডেভেলপমেন্টে লাংয়ের লাইনিং এপিথেলিয়ামটা আসে ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট, আর লাংয়ের মাসেল ভেসেল কার্টিলেজ আসে ফ্রম দ্য স্প্ল্যাঙ্কটোপোরিক লেয়ার। পাশে তোমরা 2-3টা ছবি এঁকে দিবা, আমি যে ছবিগুলো তোমাদেরকে তখন দিলাম। আর আরেকটা জিনিস বলে দিবা যে সেপ্টাম ডেভেলপস বিটুইন দ্য ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস, উই কল ইট ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। এই তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য লাংয়ের প্রথম অংশ।
তারপরে ম্যাচুরেশন অফ দ্য লাংও দেওয়া লাগবে, বুঝছো? পুরো মানে যদি আসে যে ডেভেলপমেন্ট অফ লাং, আমি আমি আরেকবার একটু বলছি, 3টা কোয়েশ্চেন: ডেভেলপমেন্ট অফ লাং, ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম, আর হচ্ছে ম্যাচুরেশন অফ লাং। ম্যাচুরেশন অফ লাংটা সবচেয়ে ছোট, স্টেজ 1 2 3 4। আচ্ছা, মিউট করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ লাং এ তোমরা ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রির ডেরিভেটিভস গুলো দিবা, প্লাস ম্যাচুরেশন অফ লাংটাও দেওয়া লাগবে। আর ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেমে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিটা যেমনে হয়, প্লাস ম্যাচুরেশন অফ লাং, প্লাস মেনশন করবা যে ল্যারিংস অলসো কামস ফ্রম 4th and 6th আর্চ, কারণ রেসপিরেটরি সিস্টেমের পার্ট কিন্তু ল্যারিংসও। ঠিক আছে, এখন বুঝতে পেরেছো আপু? ভাইয়া তার মানে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি ডেভেলপমেন্ট আর লাংয়ের ডেভেলপমেন্টটা সেম? না না, শুনো আপু, শুনো, আমি তোমাকে বলি, শুধুমাত্র যদি ম্যাচুরেশন অফ লাং আসে তখন তোমাকে শুধুমাত্র ম্যাচুরেশন অফ লাং দিতে হবে। বাট এছাড়া যত কোয়েশ্চেনই আসুক, তোমাকে সেখানে ওই যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রির ডিভিশনের পাশাপাশি ম্যাচুরেশন অফ লাংটাও দেওয়া লাগবে, বুঝছো? আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা কোয়েশ্চেন দেখবো তো, এখন কোয়েশ্চেন দেখেই তারপর ক্লিয়ার করি। এই কোয়েশ্চেনগুলো একটু দেখো। মেনশন দ্য ডেভেলপমেন্ট অফ লাং, ঠিক আছে? মেনশন দ্য ডেভেলপমেন্ট অফ লাং বললে তোমরা কিভাবে অ্যান্সার করবা দেখো। ফার্স্টে তোমরা বলবা যে তোমার এন্ডোথেলিয়াম, সরি কি লিখতেছি শোনো। ফার্স্টে তোমরা লিখবা যে লাইনিং এপিথেলিয়াম কামস ফ্রম, কোথা থেকে? এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। তারপরে বলবা যে মাসেল, ভেসেল, কানেকটিভ টিস্যু, কার্টিলেজ কামস ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লুরিকুলার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তারপরে তোমরা পাশে ছবি আঁকবা যে এই হচ্ছে তোমার ফোরগাট, ফোরগাটের সামনে যে ট্রাকিয়াটা আছে এটা এভাবে এঁকে দেখাবা। তারপর এটা যে ডিভিশন হচ্ছে, মানে আমি যে ছবিগুলো আঁকছি না একটার পর পর, জাস্ট ওই ছবিগুলো ওই স্টাইলে এঁকে লেবেলিং করে দিবা। তারপর তোমরা অ্যারো দিয়ে বলবা যে এভাবে 23টা ডিভিশন হয়, এর মধ্যে হচ্ছে তোমার 17টা আসে জন্মের আগে, 6টা জন্মের পরে। এতটুকু পর্যন্ত লিখে তারপরে একটা চার্ট বানাবা ম্যাচুরেশন অফ লাং। এই চার্টে তোমরা এভাবে লিখবা, দেখো। ফার্স্টে এই পাশে দিবা তোমরা ডিউরেশন, তারপরে দিবা যে তোমার নেম অফ দ্য স্টেজ, তারপর এই পাশে দিবা যে কোন স্টেজ পর্যন্ত, মানে কোন পর্যন্ত ব্রাঞ্চিং হচ্ছে, ঠিক আছে? আর এখানে তোমরা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন লিখতে পারো, মানে এভাবে চার্ট করে দিবা। এবং ল্যাংম্যানে দেখবা যে লাংয়ের ম্যাচুরেশন একটা সুন্দর চার্ট আছে, ওইটা লিখে দিলেও হবে, ঠিক আছে? তাইলে ডেভেলপমেন্ট অফ লাং এই পুরাটা যা যা বললাম এতক্ষণ পর্যন্ত, এই পুরাটা। আর এটা দেখো একটু, ম্যাচুরেশন অফ লাং কমপ্লিটস আফটার বার্থ, ঠিক আছে? তো এটা যখন অ্যান্সার করবা তোমাকে পুরো ম্যাচুরেশন অফ লাংটাই কিন্তু ব্যাখ্যা করতে হবে, বাট তখন তোমার আর এই জিনিসটা বলার কোনো দরকার নাই, জাস্ট ম্যাচুরেশন অফ লাংটা বললেই হবে। এবং দেখাই দিতে হবে যে স্টেজ 4টা আফটার বার্থ যাচ্ছে। এটাও বলবা যে 6টা জেনারেশন বাকি থাকে, ওরা আফটার বার্থ ফর্ম হয়। জাস্ট এই কোয়েশ্চেন ম্যাচুরেশন অফ লাং আসলে তোমার শুধু ম্যাচুরেশন অফ লাংই জিজ্ঞেস করতে হবে। কিন্তু মেনশন দ্য ডেভেলপমেন্ট অফ লাং বা রেসপিরেটরি সিস্টেম আসলে এই পুরা ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ডেভেলপমেন্টের পাশাপাশি ম্যাচুরেশন অফ লাং এর 4টা স্টেজ সহ মেনশন করতে হবে। এই কোয়েশ্চেনটা দেখো, লাং কন্টিনিউ টু ম্যাচিউর ইন পোস্টন্যাটাল লাইফ, এটা কিন্তু এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন একদম একই, ম্যাচুরেশন, ম্যাচিউর, ঠিক আছে? এখন বুঝতে পারছো অ্যানসার কেমনে দিতে হবে? জি ভাইয়া, তার মানে হচ্ছে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ডেভেলপমেন্ট চাইলে হচ্ছে এইভাবে আগে চিত্র দিয়ে দিব, দেন শোনো, হচ্ছে 17 হ্যাঁ ডিভিশন হ্যাঁ 23 হ্যাঁ, ডিভিশন দেখাবো। আর আলাদা করে সাথে আপু, হচ্ছে ওগুলাও বলবো, আপু রাইমিং গুলাও আপু শোনো, বলবো। আলাদা করে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ডেভেলপমেন্ট আসে না, বুঝছো? জাস্ট ডেভেলপমেন্ট অফ লাং আসে, বুঝছো? আচ্ছা ভাইয়া। এবং সেখানে তোমার সবই দেওয়া লাগবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা তারপরে, আচ্ছা
আচ্ছা, এই হচ্ছে আজকের কোয়েশ্চেন, ঠিক আছে? এখন আজকে আরো 15 মিনিট বাকি আছে, 15 মিনিট আমি তোমাদেরকে সাইনোটিক অ্যাসোনিকটা বলতে পারি। তোমাদের যাদের জানার ইচ্ছা তোমরা থাকতে পারো, যাদের এখন এনার্জি নেই তারা পরে রেকর্ডিং দেখে নিও। বাট হ্যাঁ, এই ছিল একটা আমার ক্লাস আজকে শেষ। আমার আজকের ক্লাসে যদি ভাই কারো কোনো একটা কোয়েশ্চেন কোশ্চেন থাকে। ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, ফার্স্টে শাহরিয়ার কবির সিয়াম ভাই তুমি কোয়েশ্চেন ভাইয়া, করো। জি ভাইয়া, আপনার হচ্ছে এই যে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রির যেগুলো হচ্ছে আপনার লাইনিং এপিথেলিয়ামে যে সেলগুলো থাকবে, যেমন গবলেট সেল বা আর্জেন্টাইফিন বা ক্লারা সেলগুলো, এগুলো কি আপনার ওই ফোর গার্ডের আপনার এন্ডোডার্মের ফোর গার্ড থেকে আসবে? আচ্ছা, কিছু কিছু সেল তোমার মাইগ্রেট করে অন্যান্য জায়গা থেকে আসে, যেমন তোমার এন্টেরোক্রোমাফিন সেল, ক্লারা সেল, এরকম কিছু সেল আছে, বুঝছো? বাট আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, এই সেলগুলোর কথা না দত্ততে বলা আছে, বুঝছো? বাট এই জি ভাইয়া। সেলগুলোর কথা কিন্তু তোমরা আর কোথাও পাবা না, লাইক জাঙ্কুয়াতে পাবা না, ইভেন কি স্যার ম্যাডামরা বলবে না। এগুলা আগে দত্ত অনেক আগের বই, তো আগের বই আগের কথা লেখা আছে, স্যাররা এগুলা বললে মনে করে যে বাহ ছেলে তো অনেক কিছু পারে। বাট অ্যাকচুয়ালি এগুলোর কোনো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন, ফাংশন ইমপ্লিকেশন নাই। এগুলো আসলে প্রফেও জানতে চায় না, এবং মানে জাঙ্কুয়ারের মতো বইগুলোতে এগুলো নাই। সেখানে যেটা বলা হয়েছে যে এই সেলগুলার হয় অস্তিত্ব পাওয়া যায় নাই, না হলে সেলগুলোর কোনো ফাংশন ইমপ্লিকেশন পাওয়া যায় নাই। এই জন্য আমরা এই সেলগুলো নিয়ে আসলে আর চিন্তা করি না, বুঝছো? তবে হ্যাঁ, তোমার কথা ঠিক। যেমন আমি একটা কথা বলি, টাইপ 2 নিউমোসাইট, এটা কিন্তু এখান থেকে আসে নাই। টাইপ 2 নিউমোসাইট কেমন সেল, কেউ কি বলতে পারবা? এটা অ্যাকচুয়ালি কি সেল? এটা হচ্ছে তোমার টিস্যু ম্যাক্রোফেজ। টিস্যু ম্যাক্রোফেজের নাম শুনছো তোমরা? এক ব্লাড একটা মনোসাইট। টিস্যুতে, হ্যাঁ, ব্লাডে থাকে যখন, তখন তাকে বলি মনোসাইট। অন্য কোনো জায়গায় থাকলে তাকে বলি আমি ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যদি যেমন তোমার যদি লিভারে থাকে আমরা তাকে বলি কাপফার সেল। তারপর যদি হচ্ছে তোমার ব্রেইনে থাকে আমরা বলি তাকে মাইক্রোগ্লিয়া। তারপর তোমার এরকম আর কি, ঠিক আছে? এরকম লাংসে যেই টাইপ, মানে টাইপ 2 নিউমোসাইটটা, সেটা অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম দ্যাট মনোসাইট। এটা এক প্রকার টিস্যু ম্যাক্রোফেজ, এবং লাঙে যখন কোনো ইনফ্ল্যামেশন হয়, ঠিক আছে, এগুলোও হেল্প করে আর কি, ঠিক আছে? ম্যাক্রোফেজ দুই জায়গায় থাকে, একটা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়ামে থাকে, এটাকে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এছাড়া যে টাইপ 2 নিউমোসাইট, সেও তোমার ডিরাইভ ফ্রম, তারও তোমার ম্যাক্রোফেজের মতো ফাংশন আছে। তবে এর মেইন ফাংশন হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা, ঠিক আছে? যাই হোক, আমি লাস্টে যে কথাগুলো বললাম এগুলো আমি একান্ত আমার নিজের ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে বলছি। আই ক্যানট ভেরিফাই দিস উইথ দ্য বুক। অ্যাটলিস্ট ল্যাংম্যানে আর কিছু নাই, ঠিক আছে? মানে আমি যা বললাম ল্যাংম্যান কাভার হয়েছে আল্লাহ দিলে, ঠিক আছে ভাইয়া? তবে হ্যাঁ, জি তুমি যে কথাটা বলছো, যেমন ব্লাড ভেসেলগুলো যেগুলো আসে ক্যাপিলারি, হ্যাঁ, ওরা তো মেজোডাম থেকে আসতেছে, ওরা তো আর এন্ডোডাম থেকে আসতেছে না, ঠিক আছে? আর তারপর আমি একটু দেখে জানাতে পারবো শিওরলি, ঠিক আছে? ভাইয়া। আচ্ছা, এখন তালহার কোয়েশ্চেন ছিল মনে হয়। হ্যাঁ, তালহা কোয়েশ্চেন কর। ভাইয়া আমার হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে ভাই এই ক্যাপিলারি কন্ট্যাক্ট বা সার্কুলেশন নিয়ে। আমরা তো জানি লাংয়ের দুটো সার্কুলেশন, ব্রঙ্কিয়াল আর হচ্ছে পালমোনারি। এখন টার্মিনাল স্যাক পিরিয়ডে যে সে ক্যাপিলারির কন্ট্যাক্টে আসে, বা এই ব্রঙ্কিয়াল সার্কুলেশনটা কখন হচ্ছে গিয়ে লাংয়ের ভিতর এস্টাবলিশ হয়, আর পালমোনারি সার্কুলেশনটা কখন এস্টাবলিশ হয় এই ম্যাচুরেশন পিরিয়ডের মধ্যে? আচ্ছা, এটা আমি আমার তোমাকে কোশ্চেন একটু ছিল। বলি। আমাদের বডির যে কোনো অর্গানেরই তো ব্লাড সাপ্লাই দরকার বেঁচে থাকার জন্য, তাই না? তাই তো দরকার তো, তাই না ভাইয়া? তো কথা হচ্ছে যে জি তোমার ভাই। যখন একটা অর্গান ডেভেলপ করে, তখন সেই অর্গানের নিজের সাস্টেইনেন্সের জন্যও কিন্তু একটা ব্লাড ফ্লো ডেভেলপ করে যায়, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না। তো লাংস যখন ডেভেলপ করতেছে, তখন তার নিজের সাস্টেনেন্সের জন্যও কিন্তু একটা ব্লাড ভেসেল সবসময় তার সাথে সাথে ডেভেলপ হয়ে থাকতেছে। ওইটাই কিন্তু ব্রঙ্কিয়াল ভেসেল ফর ইটস ওন সাস্টেনেন্স, ঠিক আছে? কিন্তু লাস্টে টার্মিনাল সেক্স স্টেজে যে ব্লাড ভেসেলটা, সেটা কিন্তু লাংয়ের নিজের কোনো উপকারের জন্য না। ওটা লাং তার একটা কাজ করার জন্য জাস্ট ওই ব্লাড ভেসেলের সাথে কানেক্টেড হয়, লাংয়ের কাজটা সম্পাদন করার জন্য, বুঝছো? তো যদি তোমার কাছে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট অ্যাবাউট দ্য ব্রঙ্কিয়াল ব্লাড ভেসেল, তুমি বলবা যে ব্রঙ্কিয়াল ব্লাড ভেসেলটা একদম শুরুতে যখন ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম ফর্ম হয়, তখন থেকেই ব্রঙ্কিয়াল ব্লাড ভেসেলটা অ্যাসোসিয়েটেড হয়ে যায় ওই ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রির সাথে, ঠিক আছে ভাইয়া? এবং সেটাও জি ভাইয়া। আলটিমেটলি তোমার ওই, আমি একটা জিনিসটা দেখাইলাম, দেখো তুমি এখানে, এই যে মাসেল ভেসেল দেখছো, এই ভেসেলটাতে কিন্তু দুইটাই ইনক্লুডেড, ব্রঙ্কিয়াল ভেসেল ইনক্লুডেড এবং পালমোনারি ভেসেল ইনক্লুডেড, হ্যাঁ?
তো ব্রঙ্কিয়াল ভেসেলটা শুরুর একদম টিবি ডাইভার্টিকুলাম যখন বের হয় তখন থেকেই অ্যাসোসিয়েটেড হওয়া শুরু করে। পালমোনারি ভেসেলটা অনলি টার্মিনাল সেক্স স্টেজে অ্যাসোসিয়েটেড হওয়া শুরু করে। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি ওকে, ভাইয়া। এবং এটা যে কোনো অর্গানের ডেভেলপমেন্টের জন্যই। টেস্টিস ডেভেলপ করা শুরু করে অ্যাবডোমেনে, ঠিক বিসাইড ডিসেন্ডিং এওটা। টেস্টিস নামতে 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 অনেক নামে, কিন্তু তার সাথে তার এওটাটা কিন্তু মানে নেমে আসে, টেস্টিকুলার আর্টারি। তোমরা যারা টেস্টিস পড়ছো তারা জানো যে এটা কত নিচে। সো প্রত্যেকটা অর্গানের সাথে তার ব্লাড ভেসেলে কিন্তু রয়ে যাচ্ছে, এটা একদম তার নারীর সম্পর্ক। এটা সবার আগে ব্রঙ্কিয়াল ভেসেল সবার আগে হইতে হবে, না হলে হবেই না, নাহলে লাং তৈরি হবে না, লাং ইস্কেমিয়া হয়ে নাই মানে ডেভেলপই হবে না, বুঝছো? পালমোনারি ভেসেলটা তো জাস্ট লাংয়ের একটা কাজ। লাং তো এটা ইন্ট্রাইউটেরাইন লাইফে যদি এটা তৈরি নাও হয় তাও তো বাচ্চা কিছু টের পাবে না, পাবে? কারণ বাচ্চা তো ইন্ট্রাইউটেরাইন লাইফে না পালমোনারি ভাইয়া। ভেসেলের কাজ নাই। সো ব্রঙ্কিয়াল ভেসেল তৈরি না হলে লাংই তৈরি হবে না। পালমোনারি ভেসেলের সাথে কানেকশন এস্টাবলিশ না করলে বাচ্চা হয়তো জন্মের পর মারা যাবে, কিন্তু ইন্ট্রাইউটেরাইন লাইফে সে বাঁচবে, বুঝছো? সো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেনটা জি খুব ভাইয়া। ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, আজকে কারো কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে তোমাদেরকে একটু ইয়েটা একটু বলি। একজন আপু লাস্টে জিজ্ঞেস করেছিল যে টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্নটা কেন এমন হয়। আচ্ছা একটু বলি, দেখো যেই আপু কোয়েশ্চেন করেছিল, তুমি কি আছো আপু? মানে তোমার সাথে পার্টিসিপেট করে একটু অ্যানসার ভাইয়া আমি দিতে হচ্ছে। আছি। ওকে, হ্যাঁ, দেখো একটু টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্নটা তাহলে কোন চেম্বারে ওপেন করছে? টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন, এটা সংজ্ঞাটা হচ্ছে পালমোনারি ভেইন ওপেন্স ইনটু দ্য রাইট এট্রিয়াম। ওকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই চেম্বারে এসে ওপেন করে, তাই না? রাইট জি এট্রিয়ামে, ভাই। রাইট? এখন দেখো তাহলে লেফট এট্রিয়াম ব্লাড কোত্থেকে পাবে? আছে কোনো ব্লাড? ওর কোনো ব্লাড আছে? ব্লাডের সোর্স আছে ওর? নাই, তাই না? তাহলে লেফট এট্রিয়াম থেকে যদি ব্লাড না আসে তাহলে লেফট ভেন্ট্রিকলে কোনো ব্লাড আসবে? আসবে কি? ভাইয়া আগের সেন্টেন্সটা একটু আরেকবার আচ্ছা বলুন। আচ্ছা, টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস রিটার্নে পালমোনারি ভেইনগুলো ওপেন করে কোথায়? রাইট এট্রিয়ামে, তাই রাইট না? এট্রিয়াম। লেফট এট্রিয়ামে না। জি। তাহলে লেফট এট্রিয়ামে কি কেউ ওপেন করছে আর এখন? করছে না না তো। তাহলে লেফট এট্রিয়ামে কোনো না ব্লাড সোর্স আছে? একদম জিরো ব্লাড না না এখানে। নাই। তাহলে লেফট ভেন্ট্রিকলের কোনো ব্লাড আছে? জিরো ব্লাড না এখানে। তাহলে এওটা দিয়ে কোনো ব্লাড কি বের হবে? একদম জিরো ব্লাড না এখানে। না। সো এরকম যদি হয় কারো, এই বাচ্চাগুলো জন্মের পরপরই মারা যায়। ওকে, কিন্তু কারা বাঁচে এখন বলি। কোন বাচ্চাগুলো বাঁচে? যাদের কোনো অ্যাসোসিয়েটেড সেপ্টাল ডিফেক্ট থাকে, সেটা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হোক বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হোক, শুধু সেই বাচ্চাগুলোই বাঁচে। ঠিক আছে? এখন তুমি জি ভাই। আমাকে বলো, এর এই জায়গায় এসে লেফট এট্রিয়ামে এসে পালমোনারি সরি রাইট এট্রিয়ামে এসে পালমোনারি ভেনগুলো ওপেন করতেছে, লেফট এট্রিয়ামে কোনো ব্লাড আসতেছে না। কোন দিকে প্রেসার বেশি এখন বলো? ব্লাডের প্রেসার কোন দিকে বেশি? রাইট এট্রিয়ামের দিকে সো প্রেশার তাহলে বেশি। এই যদি শান্ট মানে একটা সেপ্টাল ডিফেক্ট থাকে, ব্লাডটা কোন দিকে যাবে? সেপ্টাল ডিফেক্ট থাকলে ব্লাডটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে যাবে। বা ধরো তার এখানে কোনো ডিফেক্ট নাই, এখানে ডিফেক্ট আছে, তাহলে যখন এখান থেকে ট্রাইকাসপিড ভালভ দিয়ে ব্লাডটা এখানে আসলো, হুম। লেফট ভেন্ট্রিকলে কি মানে মানে উপর থেকে কেউ আসতেছে? আসতেছে না। না। তাহলে এখানে ব্লাডটা এদিক থেকে এদিকে যাবে, এটা কি রাইট টু লেফট শান্ট না? বাট জি এটা তোমার মানে তুমি যত কিছুই বলো রাইট টু লেফট হচ্ছে তো, তাই না? জি ভাই। রাইট টু লেফট হচ্ছে, এবং নর্মাল লাং ঠিকমতো ফাংশনিং থাকে না এই বাচ্চাদের। সো ওদের রাইট টু লেফট শান্ট হয় এবং একটা সময় সাইনোসিস ডেভেলপ করেই যায়। ঠিক আছে? So মানে এই জন্য আমরা এটাকে সাইনোটিক হার্ট ডিজিজ বলি। যদিও এটাকে সাইনোটিক মানে এই ডিজিজটা সাইনোটিক মানে মানে তোমরা যদি মনে রাখতে না পারো, অ্যাটলিস্ট এটা মনে রাখো যে এখানে রাইট টু লেফট শান্ট হয়। ঠিক আছে? আর এখানে অ্যাসোসিয়েটেড লাংয়েরও প্রবলেম থাকে। পালমোনারি ভেইনটা যেহেতু ড্রেইন করছে রাইট এট্রিয়ামে, সো পিছন দিকে পালমোনারি ক্যাপিলারিতেও ঠিকমতো ফাংশন হয় না, কিছু একটা প্রবলেম হয়, বুঝছো? এই জন্য অক্সিজেনেশনটাও পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েটলি হয় না এই বাচ্চাগুলোতে, বুঝছো? সো এই জন্য সাইনোসিস তো ডেভেলপ করতেই পারে, আর মোর ইম্পর্টেন্টলি এখানে রাইট টু লেফট শান্ট হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, ভাইয়া আপু? জি জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা,
আর আর হচ্ছে আমার তো মনে হয় শুরুতে ভাইয়া আমি এখানে একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া বলো। ভাইয়া এখানে যদি হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড প্রেশার বেশি থাকে আর লেফট অ্যাট্রিয়ামে কোনো ব্লাড না থাকে, তাহলে তো ফোরামেন ওভালের ফাংশনাল ক্লোজিং হওয়ার কথা না। আমি তো তো সে তাহলে বাচ্চাটা সার্ভাইভ করার কথা না ভাইয়া, নরমালি প্রত্যেকটা ক্ষেত্রেই। হ্যাঁ মানে তোমার মানে কথা তুমি ভালো বলছো যে মানে মানে যেই বাচ্চাগুলা কোনো সেপ্টাল ডিফেক্ট থাকে সেই বাচ্চাগুলোই সার্ভাইভ করে যায়, এবং সার্ভাইভ করার জন্য সেপ্টাল ডিফেক্ট থাকাটা জরুরি। সো অন্যভাবে এমনও বললে হয় যে বাচ্চাগুলো ফোরামেন ওভেল ক্লোজ হয় না। নর্মাল বাচ্চাদের অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকার পার্সেন্টেজ যত বেশি, এই বাচ্চাগুলার এএসডি থাকার পার্সেন্টেজ আরও বেশি। ঠিক আছে, অলমোস্ট 90% টু 95%। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এবং বুঝতে পারছি। ক্লোজও হয় না, কারণ ক্লোজ হওয়ার কারণটাও নাই আর কি, কারণ পালমোনারি ভেইন দিয়ে এখানে আসতেছে না। খুবই ভালো বলছো শাহরুখ, মানে আমি আসলে এভাবে আগে ভেবে দেখি নাই, তোমার কথা শুনে চিন্তা হইলো। যাই হোক, আই উইল গিভ দিস, আমি আরেকটু পড়াশোনা করে তোমাকে যদি আমি এই শানগুলো নিয়ে বলতে পারি তোমাদেরকে হয়তো ভালো হবে। বাট আমি আবার বলছি, মানে এই শানটা তোমাদের এই লেভেলে একদমই লাগবে না। এটা মেডিসিন বা প্যাথোলজি টপিক, এটা অনেক ইন্টারেস্টিং আমি জানি, অনেক ফ্যাসিনেটিং, বাট তোমাদের এখন বেসিক গেইন করার জন্য অনেক টপিক পড়ে আছে। তোমরা আগে সব টপিকের বেসিক গেইন করে তারপরে সব টপিকের ফ্যাসিনেটিং গেইন করো। এখন যদি ফ্যাসিনেটিং নিয়ে পড়ে থাকো, দেখা যাবে ওই টাইমটাতে তোমরা অনেকগুলো বেসিক মিস করে যাচ্ছ। দ্য থার্স্ট ফর নলেজ ইজ অলওয়েজ গুড, বাট অলওয়েজ কমপ্লিট হোয়াট ইজ ম্যান্ডেটরি ফর ইউ ফার্স্ট, তারপরে। ঠিক আছে, তাহলে কারো কি কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, আমরা কি তাহলে শেষ করতে পারি আজকে? আমি হচ্ছে এখনই গ্রুপে স্লাইডটা দিয়ে দিচ্ছি আজকের, প্লাস ল্যাংম্যানের রেসপিরেটরি সিস্টেমটা দিয়ে দিচ্ছি। ল্যাংম্যানের রেসপিরেটরি সিস্টেমটা খুবই সহজ, মাত্র 6 না 7 পেজ। আমি দাগায় দিচ্ছি, আরেকটু ছোট হয়েছে, তোমরা পড়ে নিও আর কি। রাজীব ভাই কি আছেন? ভাইয়া অনেক কষ্ট করে আছেন তখন। আমি আছি। থ্যাংক ইউ ভাই আপনাকে। ভাই ক্লাসটা মনে হয় শেষ করে দেওয়া যায়, বুঝছেন, শেষ করে দেওয়া যায়। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। জি থ্যাংক ইউ ভাই।